এখনো শুরু হয়নি, শুরু হলে সবাই ওই সাইডে দেখ। নাও ইট স্টার্টেড। কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস। আমি বলি আমার সর্বনাশ। কেউ বলে দক্ষিণা, কেউ বলে মাতাল বাতাস। আমি বলি আমার দীর্ঘশ্বাস। আজকের শিরোনাম, গান যখন কবিতা, কবিতা যখন গান। বসন্ত, বসন্ত উৎসবের মাঝখানে আমাদের এই ওয়ার্ল্ড পোয়েট্রি ডে, যার আমাদের শ্রুতিমঞ্জরির থিম, থিম বলবো না, শ্রুতিমঞ্জরি যেভাবে পালন করছে আহ সেটাকে রেখে জটিলেশ্বর মুখোপাধ্যায়ের এই লাইনগুলোই এই মুহূর্তে মনে পড়লো। শুভ সন্ধ্যা, সকলকে স্বাগত। অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাওয়ার আগের আমাদের যা জানার থাকে, আমরা এখানে যারা যারা আছি, আমরা বরঞ্চ প্রত্যেকে আমাদের ফেসবুক প্রোফাইল এবং পেজ থেকে শেয়ার করে দিই, যাতে বন্ধুদের কাছে আমরা পৌঁছে যেতে পারি সহজে। আর যারা ক্যামেরার ওপারে রয়েছেন, তারা আমাদের জানাবেন আমাদের দেখা যাচ্ছে কিনা। 2 মিনিট সময় চেয়ে নিচ্ছি সকলের থেকে, 2 মিনিট লাগবে না যদিও। আমরা নিজেদের মধ্যে নিজেরা একটু শেয়ার করে নিই, তাহলে অনুষ্ঠানটা এগিয়ে নিয়ে যেতেও খুব ভালো লাগবে আমাদের। না হলে তো আপনাদের কাছে পৌঁছতে পারবো না। আপনারা যে লিখবেন, তোমরা যে লিখবে, আমাদের কি করে জানতে পারবো? আমার তরফ থেকে মোটামুটি শেয়ার ডান। বাকিরা? ও, এটা কি প্রোফাইলে আসবে কি আমাদের নিজের হ্যাঁ হ্যাঁ, প্রোফাইলে আসবে। আমিও শেয়ার করেছি, তোমরা নিজেরাই দেখতে পারো। বেশ, আমাদের এখানে অনেকজনকে দেখা যাচ্ছে, বেশ কয়েকজনকে দেখা যাচ্ছে আমাদের সঙ্গে। আজকেও, গতকাল আমাদের ছিল ওয়ার্ল্ড পোয়েট্রি ডে, আই ড্রিম আ ওয়ার্ল্ড এর ফার্স্ট ডে, যেখানে বিশ্ব কবিতা দিবস উপলক্ষে কবিরা ছিলেন আমাদের সঙ্গে। কবিরা সৃষ্টি করবেন, সেই সৃষ্টির সঙ্গে নিজেরা যখন আমরা মুগ্ধতায় জড়িয়ে যাব, পড়ে একটা অন্য জগতে চলে যাই, তারপরে আসে কবিতা পাঠ অথবা আবৃত্তি পরিবেশনের জায়গা। গতকাল ছিল সেই সৃষ্টিকর্তাদের নিয়ে আমাদের চাঁদের হাট, তারার হাট, যা খুশি বলুন, নক্ষত্রের হাট ছিল সেখানে। আমরা আহ চেষ্টা করেছিলাম অন্তত বেশ কিছু ভাষাকে একসঙ্গে নিয়ে আসতে। কবিতা যেখানে কোনো ভাষার ভেদাভেদ মানে না এবং বোঝে না, অথচ কবিতা ঠিক কবিতাকেই চিনে নিতে পারে। তাই গতকাল আমাদের ভাষার মধ্যে ছিল আমাদের নিজস্ব মাতৃভাষা বাংলা, ইংরাজি, হিন্দি, মৈথিলি, মারাঠি, ফ্রেঞ্চ এবং জার্মানি, এতগুলো ভাষার কবিতা। এবং সেই কবিতার যারা সৃষ্টিকর্তা অর্থাৎ কবিরা, তারা নিজেরা ছিলেন, তাদের নিজ নিজের লেখনীতে তাদের সৃষ্টি আমাদের সকলের সামনে তুলে ধরেছিলেন। শুধু তাই নয়, তাদের কাছে আমাদের প্রশ্ন ছিল, কোনো কারণবশত প্রথম কি লেখা বেরিয়েছিল কারোর শৈশবে, কারোর কৈশোরে, কারোর হয়তো পরবর্তী জীবনে, প্রথম কি লেখা বেরিয়েছিল এবং কিভাবে, কোন থট থেকে সেই লেখাটা এসেছিল। এই সমস্ত কিছু নিয়ে কালকে ছিল, গতকাল ছিল আমাদের আড্ডা। খুব সুন্দর একটা সন্ধে আমরা তো উপহার পেয়েছি। এবং আমি নিশ্চিত যে আমাদের দর্শক শ্রোতা বন্ধুরাও, একজন লিখেছে, বহ্নি লিখেছে যেখানে, যে আমরা গ্লুড হয়ে বসে আছি। আমি শিওর যে দর্শক শ্রোতা বন্ধুরা সত্যি সত্যি স্ক্রিনের সামনে থেকে উঠতে পারেননি। আজকের আমাদের টপিক, বিষয়বস্তু, গান যখন কবিতা, কবিতা যখন গান। এটা একটা পর্ব। দ্বিতীয় পর্বে থাকছে আমরা যারা কবিতা লিখি। আমরা যারা কবিতা লিখি সেই প্রসঙ্গটাকে একটু আগে নিয়ে আসবো। গান যখন কবিতাটাকে মাঝে মধ্যে আমরা বলতে বলতে যাব। আমাদের যেভাবে স্ক্রিনে দেখা যাচ্ছে, শ্রুতিমঞ্জরি পরিবারের মাঝখানে জল জল করছে, আমি অন্তত স্ক্রিনে তাকে মধ্যমণি হিসাবেই দেখতে পাচ্ছি। আমাদের সঙ্গে আছেন আমাদের অতি পরিচিত, শ্রদ্ধার, ভীষণ আদরের, ভীষণ ভালোবাসার একজন মানুষ, মলিদি। মলিদিকে আলাদা করে, ওই যে কালকে বলছিলাম, আলাদা করে পরিচয় দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু সবকিছুর তো একটা পদ্ধতি আছে। সুতরাং মলিদি সম্বন্ধে আমরা আসছি। তার আগে মলিদির অনুমতি নিয়ে আমরা যারা কবিতা লিখি, যারা রয়েছে এখানে শ্রুতিমঞ্জরি পরিবারের সদস্যরা, দুটো একটা তাদের লেখা কবিতা একটু শুনতে শুনতে যাই।
তারপরে আমরা আসব গানে। এবং অবশ্যই মলিদি যখন সঙ্গে আছেন, মলিদির ভাড়ার থেকে যা যা জিনিস বেরোবে, মূল্যবান জিনিসপত্র, সেগুলো আমরা শুনবো। আমরা তাহলে যাই শ্রুতিমঞ্জরির এক এক সদস্যের কাছে। তার আগে একটু দেখে নিই বন্ধুরা আছেন কিনা। নিশ্চয়ই আছেন আমাদের সঙ্গে, থাকবেন জানি। কালকে যতগুলো ভাষার মধ্যে ভাষা নিয়ে আমরা কবিতা শুনেছি, আজকে আহ আমাদের দেশের, শুরু করি পূর্ব প্রান্ত, খুব কাছের একটি ভাষা, আমাদের বাংলার পরবর্তী পার্শ্ববর্তী রাজ্য, পরবর্তী রাজ্য আরেকটি ভাষা, সেটি হচ্ছে অসমীয়া। আমাদের সঙ্গে পরিবারের সদস্য মধুমিতা আছে। মধুমিতা গৌহাটিতে থাকে, আসামে থাকে। মধুমিতা শুধুমাত্র যে কবিতা নিয়েই থাকে, অর্থাৎ কবিতা পাঠ করতে বা আবৃত্তি করতে, শুধু তাই নয়, মধুমিতা গানেরও চর্চা করেন। সর্বোপরি মধুমিতা লেখার চর্চা করেন। গত 2 বছরে ছোট 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 পায়ে এগোতে এগোতে বিভিন্ন পত্রপত্রিকায় মধুমিতার লেখা প্রকাশিত হতে হতে ধীরে ধীরে ধাপে এই বছর আমাদের খুব আনন্দের এই খবর, এই বছর কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ারে মধুমিতার প্রথম বই, বই হিসাবে, এর আগে পত্রপত্রিকায় লিখেছে, কিন্তু মধুমিতার প্রথম বই প্রকাশ পায়। এটা আমাদের খুব আনন্দের এবং গর্বের জায়গা মধুমিতা। তার জন্য তোমাকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ধন্যবাদ। তোমাকে আজকের অনুষ্ঠানে নতুন করে স্বাগত। মধুমিতাকে আমাদের বন্ধুরা সকলে আগে দেখেছেন, তার পরিবেশনাও শুনেছেন। আজকে মধুমিতাকে একটু অন্যভাবে দেখবো। রাদার এখানে যে কজন আছে, তারা আজকে আবৃত্তি পরিবেশন করতে আসে, তারা আজকে নিজেদের লেখা কবিতা আমাদের শোনাতে এসেছে। প্রথম আসবো মধুমিতার কাছে। মধুমিতা, তোমার কাছে কি শুনবো? অসমীয়া তো আমাদের আবদার আছেই, হ্যাঁ, অসমীয়া বাংলা দুটো, বেশ, তুমি শুরু করো। আমি সবাইকে আপনি রিকোয়েস্ট করছি, অলরেডি সবাই মিউটে তো আছোই, আমিও মিউট হয়ে যাচ্ছি। মধুমিতা একটু শুরু করো, আমি দেখি ইকো কোনো কিছু অসুবিধা হচ্ছে কিনা। শোনা যাচ্ছে? ইকো হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, না ইকো হচ্ছে না, একটু যদি জোরে বলো খুব ভালো। আরেকটু, হ্যাঁ, আরেকটু জোরে বলবো? ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ, বলো হ্যাঁ, বলো। সাউন্ড। আমি বাংলাতে তো কবিতা লিখেছি, তো বলতে গেলে মঞ্জুরির উৎসাহেই আমি অসমীয়া ভাষায় বাংলা কবিতাটিকে অনুবাদ করা হয়েছে। তো সেই অসমীয়া কবিতাটি, বসন্তকাল চলছে, তো বসন্তকাল নিয়ে আমার অসমীয়া একটি কবিতা আমি পাঠ করছি। কবিতাটির নাম জুই রঙি ফাগুন। কলাহর রঙেরে ৰঙা হৈ আহিলি বসন্ত, জুই ৰঙি ফাগুনত আনমনা মন আৰু প্ৰকৃতিৰ ৰঙৰ পৰশ, কুলিৰ কু কু মাতত উদাস দি প্ৰহৰ, কিমান কুলি যে হেৰাই যায় পথৰ কেঁকুৰি, থমকি ৰয় কণ্ঠ অবলীলায়, হেৰাই যোৱা সময়ে ৰিঙিয়াই মাতে, মন গুচি যায় বহু দূৰলৈ, মনলৈ ভাহি আহে স্মৃতি হনা কত বসন্তৰ প্ৰহৰ, কত প্ৰিয়জন হৈ উঠে প্ৰয়োজন, সকলো টান সময়ের হতে উটুরাই লৈ যায়, ঢোৰ কলতান আৰু বতাহৰ গৰ্জনত ঢাক খাই যায় কত অভিমান আৰু নীৰৱ অশ্ৰু, মাথো হিমেল পৰশে দোলা দি যায় হৃদয়ের চোতালত, তথাপিও প্ৰহৰ শেষত শীত আহি চুপে চাপে কৈ যায়, ফাগুন নহবা, আৰু যে সময় নাই, চকু নুমুদিবা। কৃষ্ণচূড়া রাধাচূড়া শিমলু আৰু পলাশৰ ৰক্তিম আভাত দিগন্তৰ আকাশ হৈ উঠিলে ৰঙা, ৰঙীন পখিলা উৰি উৰি হল অনুমনা, খৰাপাতৰ মৰ্মৰ ধ্বনি মৌমাখি আৰু ভমৰাৰ গুণগুণ গানত কাণলৈ ভাহি আহে বসন্ত বাহাৰৰ সুৰ, দুটি চকুৰ তৰা মেলি দি সেই ৰঙা লালিমাক এখোজ দোখোজকৈ আগুৱাই গৈছে বসন্ত নন্দিনী।
ধন্যবাদ। তুমি যদি এটাকে আমাদের সহজভাবে, আমাদের এবং যারা রয়েছে আমাদের বন্ধুরা, তাদের জন্য যদি কিছুটা এটার ব্যাকগ্রাউন্ড, আহ কোন রকম কিছু থট থেকে এই লেখাটা এসেছে কিনা, আর যদি এটার গল্পটা একটু বলে দাও। বাংলা ভাষাটা বলবো তো, বাংলা ভাষায় বাংলাটা। বলবো তো? আচ্ছা, তুমি এই কবিতাটারই বাংলা বলছো? হ্যাঁ, কবিতাটির ও, বাংলা বাহ, বলবো। চমৎকার, ঠিক আছে। এটা নাম দিয়েছিলাম জুই রঙে ফাগুন, জুই রঙে ফাগুন। তো এটার হুম বাংলা হুম। নাম আগুন রাঙা ফাগুন। আচ্ছা। পলাশের রঙে রাঙিয়ে এলো এই বসন্ত, আগুন রাঙা ফাগুনে আনমনা মন আর প্রকৃতির রঙের ছোঁয়া। কোকিলের কুহুতানে উদাস দ্বীপ প্রহর, কত কোকিলের হারিয়ে যাওয়া পথের বাঁকে কণ্ঠ থেমে যায় অবলীলায়। হারিয়ে যাওয়ার সময় পিছু ডেকে যায়, মন চলে যায় বহু দূর। মনে ভেসে আসে স্মৃতিমাখা কত বসন্তের প্রহর, কত প্রিয়জন হয়ে ওঠে প্রয়োজন। সময়ের স্রোতে ভেসে যায় সব পিছু টান, ঢেউয়ের কলতান আর বাতাসের গর্জনে চাপা পড়ে যায় কত অভিমান আর নীরব অশ্রু। শুধু হিমেল পরশ দোলা দিয়ে যায় হৃদয়ের আঙিনাতে। তবুও প্রহর শেষে শীত এসে চুপি চুপি বলে যায়, ভাবুন, ঘুমিও না, আর সময় নাই, তব আঁখি নদীবার। কৃষ্ণচূড়া, রাধাচূড়া, শিমুল ও পলাশের রক্তিম আভায় দিগন্তের আকাশ হয়ে উঠে লাল। প্রজাপতি উড়ে বেড়ায়, মেলে রঙিন ডানা, ঝরা পাতার মর্মর ধ্বনি, মৌমাছি ও ভ্রমরের গুনগুন গানে কানে ভেসে আসে বসন্ত বাহারের সুর। দুটো চোখের তারা মেলে দিয়ে ওই লাল লালিমায় গুটি গুটি পায়ে এগিয়ে চলেছে বসন্ত নন্দিনী। এগিয়ে চলেছে বসন্ত নন্দিনী। ধন্যবাদ মধুমিতা, ভালো লাগলো, সত্যি ভালো লাগলো দুটো কবিতাই। থ্যাংক ইউ। আম আসি পৌশালীদির কাছে। একেবারে সোজা পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তে অসমীয়া এবং বাংলা আমরা শুনলাম। পৌশালীদি আহ নাটক, থিয়েটার শুধু তাই নয়, বেশ কিছু ক্ষেত্রে উনি এখানে বম্বেতে উম, কিছু গানের লিরিসিস্ট হিসাবে উনি লিখেছেন। বেশ কিছু কিছু ক্ষেত্রে উনি ডায়লগ হিসাবে উনি লিখেছেন। সুতরাং লেখার মধ্যে উনি ওতপ্রোতভাবে জড়িত। শুধু সেটা নিজের কাছে নয়, এখানকার টিপিক্যাল আমাদের যে বলি বম্বের বলিউড ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রিতেও ওনার যথেষ্ট লেখার প্রসারতা আছে। কৌশালী দিও আমাদের শ্রুতিমঞ্জরির সদস্য। কৌশালী দির থেকে আমরা সেম ভাবে আজকে কেউ আমরা আবৃত্তি পরিবেশন করতে আসিনি। যারা শ্রুতিমঞ্জরির সদস্য হয়ে এখানে এসেছেন, তারা তাদের নিজেদের রচনা আমাদেরকে শোনাতে এসেছেন। কৌশালী দির কাছে আসবো। তোমার লেখা শুনতে, তুমি হিন্দি বাংলা কি শোনাচ্ছ আমাদের? আহ, আমি প্রথমে বাংলাটাই শোনাই। আমি বেশ। মানে মূলত আমি হিন্দিতেই লিখি। আমি তো প্রবাসী বাঙালি, আমি বাইরেই মানুষ হয়েছি, ঠিক। যদিও বাংলার সঙ্গে যুক্ত আছি সবভাবেই। তবুও মানে ল্যাঙ্গুয়েজ কমফর্ট যদি বলে, তো আমি ওই জন্য বেশিটাই হিন্দিতে লিখি। তবে এই কিছু বাংলা লিখেছি, তো প্রথমে বাংলাটাই শোনাবো, বেশ, তারপরে আগে হিন্দি। বাংলা শুনি, তারপরে পুরোটাই যা হয় ছোট থেকে বড় হয়ে ওঠা যদি ভিন রাজ্যে হয়ে থাকে, যে কারণে আমরা প্রবাসী এই ট্যাগটা চলে আসে, সেক্ষেত্রে অন্য ভাষাটা জানা, অন্য ভাষাতে কমফোর্টেবল থাকা, তাতে কোনো ক্ষতি নেই, বরঞ্চ ভালো। তেনালি রামা উনি 16টি ভাষা জানতেন, সবকিছু মানে পড়া, লেখা এবং বলা। সেদিক থেকে দেখতে গেলে আহ অন্য ভাষাকে গ্রহণ করাটাও কিন্তু উচিত অনুচিতের দিকে যাচ্ছি না, বোধহয় ভালো, তাতে আমাদের নিজেদের জ্ঞানের প্রসারতাটাই বাড়ে। প্রথমে বাংলা শুনি, তারপরে হিন্দি। এই করোনা মহামারী আমাদের জীবনের একটি অন্ধকার অধ্যায়। এই অধ্যায় আমাদের শিখিয়ে দিয়েছে আমাদের জীবনের অনেক পাঠ। এই বিষয় নিয়েই আমার আজকের কবিতা, জীবন ভালোবাসার গান। আজ সারা বিশ্ব জুড়ে কি অদ্ভুত উন্মাদনা! বিশ্বায়নের এই নতুন শৈলী আমাদের সবার ছিল অজানা।
আজকে কেউ রাজা নয়, কেউ প্রজা নয়, কেউ বড় নয়, কেউ ছোট নয়, কেউ শক্তিশালী নয়, কেউ দুর্বল নয়, ধনী বা দরিদ্র নয়, জাতি ধর্ম দেশ কালের সীমা ছাড়িয়ে কেবল আর কেবল মানবতা কথা বলছে। এই চরম বিপদের দিনে একে অপরের হাত ধরার নতুন পথ খুলছে। প্রতিটি সভ্যতা আজ পরাজিত হলো, অগ্রগতির শিখরে পৌঁছানোর পরেও মানুষ কত অসহায়। এই একটি ক্ষুদ্র ভাইরাস আমাদের সবাইকে নিজেদের অবস্থান দেখিয়ে দিল। চারিদিকের এই নীরবতা চিৎকার করে বলছে, হে মানব, সাবধান হও, শ্রেষ্ঠত্বের এই দৌড় ছেড়ে নিজেকে একটু সময় দাও। গাছপালা পশু পাখি প্রাণী জলবায়ু সবাইকে শান্তির নিঃশ্বাস নিতে দাও। যখন আল্লাহ ঈশ্বর বুদ্ধ যিশু কেউই পাশে ছিল না, দুঃস্বপ্নের মতো কেটেছে প্রতিটি অন্ধকারের রাত, তখন আমরাই একে অপরের দিকে বাড়িয়ে দিয়েছিলাম ভালোবাসা ও বিশ্বাসের হাত। এই ভালোবাসা অক্ষয় হোক, মানবতার জয় হোক। ধন্যবাদ। বাহ, চমৎকার। এই ভালোবাসা অক্ষয় হোক, মানবতার জয় হোক। সেই মানবতার জয়গান গেয়েই বাংলার পাশাপাশি পৌশালিদি, তোমার হিন্দি, তোমার যে সৃষ্টি, সেটাও শুনতে চাই। হ্যাঁ, তারপরে একটু স্বাদ বদল করতে আমরা আসব। যারা বন্ধুরা আছেন তাদের কৃতজ্ঞতা স্বীকার করা, সবকিছু হবে। এটা শুনে নি, তারপরে আসছি। এই কবিতাটা যথেষ্ট সমসাময়িক ইকুয়েন্সি, এটা কন্टेम्पोररी। হুম হুম। इस कविता के साथ आप सब जुड़ पाएंगे, यही मेरा मानना बढ़िया। है। तो सुनते हैं। मैंने लिखा है मुखौटा। 50 साल के गलत और जब उम्र ढलान लेती है तो न जाने क्यों बार बार जिंदगी को पीछे मुड़ के देखने की चाह होती है। जिंदगी और जिंदगी से जुड़े लोग काफी बदल गए हैं। जिंदगी की सरलता, लोगों के चेहरों में झलकती सच्चाई, उनकी मासूमियत, ये सब अब माजी बन गए हैं। बचपन में सालगिरह के अवसर पर हम मुखौटे पहनते थे, नाटकों में मुखौटे पहने जाते थे। पश्चिमी देशों में वेनिस कार्निवल हो या हैलोवीन, मुखौटे पहनने का बड़ा रिवाज है। पर आजकल हमें मुखौटे पहनने के लिए किसी त्योहार का इंतजार नहीं है। हर कोई हर वक्त मुखौटे पहने ही मिलता है। कभी खुशी का, कभी गम का, कभी अच्छाई का, कभी सच्चाई का, कभी दोस्ती का, तो कभी प्यार का मुखौटा पहने हम दुनिया को बेवकूफ बनाए जा रहे हैं। विडंबना ऐसी कि किसी को किसी का डर नहीं, क्योंकि कोई भी मुखौटे के बगैर नहीं। और इस जुकरबर्ग ने तो हमें मुखौटा पहनने का एक अलग ही अंदाज सिखा दिया है। पहले से ही नकली और फरेबी इस दुनिया में अब तो हर कोई फेसबुक पे कुछ सच्चे पर ज्यादातर झूठे जज्बातों का इजहार करता नजर आता है। कुछ मजबूरी भी है, क्योंकि जब चेहरे आमने सामने होते हैं तो हमारी बातें सुनने की किसी के पास न चाह है न फुर्सत। हर एक को जल्द से जल्द अपनी बातें बताने की जो है हसरत। तो हम हमारी हर बात इस चेहरे की किताब में लिख डालें और आलम ऐसा कि मानो इस दुनिया को ही बदल डाले। जिसका जीवन अकेलेपन और दुख से बोझल, उसी ने पहन लिया है खुशी का मुखौटा। फेसबुक पे नजर आ रही है उसकी हजारों तस्वीरें, बस पूरा हो गया खुशी का कोटा। जो असल में प्यार में दे रहा है धोखा, उसी के दीवार पर लहलहा रही है मोहब्बत की बेहतरीन गजलों नज्मों का झोंका। हमें खुश होना नहीं है, हमें तो सिर्फ खुश दिखना है, और हाँ, सबको दिखाना है। मैं जूस पी रही हूँ मैरियट में, और मैं डिनर कर रही हूँ ताज में। मैं सिंगापुर में शॉपिंग कर रही हूँ। अच्छा, मैं तो स्विट्जरलैंड में छुट्टियां मना रही हूँ। मैंने आज ही मर्सिडीज खरीदी है। मैंने बीएमडब्ल्यू, वाह क्या बात है।
क्या तुम वेनिस में हो? क्या इत्तेफाक है, मैं भी। बेटे की डेस्टिनेशन वेडिंग जो है। इस हर्षोल्लास की अतिशयोक्ति देखकर कभी कभी तो ऐसा लगता है मानो किसी फरिश्ते ने अपनी जादुई छड़ी घुमाकर इस दुनिया से रंजो गम का नामो निशान ही मिटा दिया हो। इस अनंत खुशी का हिस्सा तो मैं भी हूं, पर हर चीज यूं खोखली क्यों लगे? कभी अगर अपनों के चेहरों से मुखौटे हटे तो इस बदसूरत दुनिया की कल्पना से भी मेरा दिल कांपे। इससे भी डरावनी बात, मैं दर्पण देखूं और खुद को ही न पहचान पाऊं तो क्या करूं? इस बदलती दुनिया ने इतना बदल दिया है मुझे कि अनजान विश्व में कब से अपने आप को ही ढूंढ रही हूँ, ढूंढ रही हूँ, ढूंढ रही हूँ। वाह, धन्यवाद। বহুত বড়িয়া, বহুত বড়িয়া পৌশালী দি। তোমাকে নিয়ে বেশ কিছু এখানে কমেন্ট এসেছে, আমি লাইভ দেখছিলাম। দ্যাট ওয়াজ এক্সেলেন্ট। শুধু কবিতা পড়া, নিজের সৃষ্টিকে পড়া সেটা না, সেটাকে রীতিমতো এনজয় করা, সেটাকে প্রপারলি পরিবেশন করা, সুতরাং সেটা বেরিয়ে এলো যে উনি একজন আবৃত্তিকার। এক্সেলেন্ট, খুব সুন্দরভাবে পরিবেশন করা হয়েছে আলটিমেটলি। থ্যাংক ইউ সো প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি, এখানে যারা সদস্যরা আছেন, হ্যাঁ আমরা একসঙ্গে আবৃত্তি চর্চা করি, শ্রুতি নাটক, সব সব তো চর্চা আছেই। কিন্তু ওই যে কোটে, কোট আনকোট যে লাইনটা ঋত্বিক ঘটকের, ভাবো ভাবো, ভাবাটা প্র্যাকটিস করো। আমরা এখানে ভাবনাকে প্র্যাকটিস করি, সেটা আমাদের প্রতিদিনের যাপনের মধ্যে। ভাবনাটা প্র্যাকটিস করানো হয় বলেই শ্রুতিমঞ্জরিতে আমরা বার্ষিক, যদি পুরো পুরো ব্যাপারটা যা আমরা এখানে করি সম্পূর্ণ অনলাইন ভাবে, আমাদের কিন্তু ম্যাগাজিনও বেরো আমাদের শ্রুতিমঞ্জরির ওয়েবসাইটে। ই ম্যাগাজিন, এখানে যারা যারা বসে আছে এবং আগামী দিনেও যারা আসবে, বা এছাড়া আজকে সকলে নেই, কালকেও যারা বাকিরা আসবে, এনারা প্রত্যেকে লেখেন। এনাদেরকে লিখতে বাধ্য করা হয় বলবো না, কিন্তু কিছুটা ইনসিস্ট করা হয়। ভাবো, ভাবাটা প্র্যাকটিস করো, লেখা ঠিক বেরোবে। না হলে তো ক্রিয়েটিভিটি, ক্রিয়েশনটা কোনো একটা জায়গায় এসে আটকে যাবে, বন্ধ হয়ে যাবে। ফাল্গুনী ঘোষ আছেন, অসংখ্য ধন্যবাদ আপনি সঙ্গে আছেন বলে, এটা একটা আমার কাছে খুব বড় পাওয়া। ফাল্গুনী দা, ফাল্গুনী ঘোষ কৌশালী দিকে নিয়ে বেশ কয়েকবার কমেন্ট করেছেন, খুব ভালো লেগেছে ওনার তোমার লেখাগুলো, সেটা জানিয়েছে। মৈত্রেয়ী দি আছেন, মৈত্রেয়ী চৌধুরী, থ্যাংক ইউ মৈত্রেয়ী দি। বিউটিফুল থট কৌশালী দিকে মৈত্রী দি এই কমেন্টটি করেছেন, মেনশন করেছেন। মাচ। সুলগ্না কর্মকার ব্যানার্জি, সুলগ্না লিখছেন খুবই সুন্দর। অর্পিতা ভট্টাচার্য, উনি লিখেছেন দারুণ। আর সুলগ্নাও একই কথাই লিখেছেন যে ওনার ভীষণ ভালো লেগেছে, দারুণ কমেন্টস। সঙ্গে রয়েছেন যারা যারা, আমি একটু নামটা মেনশন করে কৃতজ্ঞতা স্বীকার করে নিই, তারপরে আসছি আমাদের পরের স্বাদে। আমাদের সঙ্গে যারা আছেন, চট করে নামটা একটু বেরিয়ে আসুক। যা, আমি কয়েকজনকে দেখেছি, বলদেব স্যারকে দেখেছি, বলদেব সেন আছেন। এছাড়া শ্রাবণী দিকে দেখেছিলাম, শ্রাবণী গাঙ্গুলি। আমি কাউকে লাইভে নাম দেখতে পাচ্ছি না। ঠিক আছে, আসছি। সময় নষ্ট করে লাভ নেই, সময়টা বড় মূল্যবান, যেটা কখনো ফিরে আসে না। আর আজকে যেভাবে আমরা বসেছি সকলে মিলে, সময় নষ্ট করার প্রশ্নই আসছে না। বর্ণালী চক্রবর্তী সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি কয়েকজনকে। বর্ণালী চক্রবর্তী সঙ্গে আছেন, ফাল্গুনী ঘোষ লিখছেন, লিখছেন, ভাবছেন, এটা বড় কথা, কনগ্রাটস। ঠিক বলেছেন দাদা। আমরা না ভাবতে কেমন যেন, ভাবনার জন্য কেমন একটু আলসে হয়ে গেছি, কেউ ভাবতে চাই না, সবকিছু এত রেডিমেড, খাবারটা পর্যন্ত আমাদের কাছে প্যাকড হয়ে চলে আসে, শুধু গরম করো আর খাও। ভাববো, রান্না করব, কিছু লিখবো, কাউকে এসএমএস করবো, সাপোজ মানে ফোন করে কথা বলতে গেলেও তো কিছু ভেবে বলতে হয়, তাই না? ভাবনার জায়গাটা আমাদের আবার ফিরে আসা দরকার। সেই প্র্যাকটিসেই আমরা এখানে সকলে মিলে থাকি। সৌমিদি আছো, সৌমি ভট্টাচার্য, খুব সুন্দর, থ্যাংক ইউ সৌমিদি। শান্তনুদা লিখেছিলেন, শান্তনুদাও আছেন সঙ্গে। তাপস দেব পুরকায়স্থ সঙ্গে আছেন, সঙ্গে থাকুন। আপাতত এ কজনের আমি প্রাপ্তি স্বীকার করলাম, আসছি একটু স্বাদ বদল। গতকাল আহ এখানে যারা স্ক্রিনে আছেন তার মধ্যে একটা চেহারা তো অবশ্যই কমন, সেটা আমি নিজে। আমার সাথে আরেকটি চেহারাও কমন, যার থেকে আমরা গতকাল ফ্রেঞ্চ কবিতা শুনেছিলাম।
আজকে আমাদের দুটো টপিক বলেছি, একটা হচ্ছে আমরা যারা কবিতা লিখি, এবং আরেকটি টপিক কবিতা যখন গান এবং গান যখন কবিতা। অনুষ্ঠান শুরু করেছিলাম শ্রদ্ধেয় জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কেউ বলে ফাল্গুন কেউ বলে পলাশের মাস, এই লাইনগুলো, এই শব্দগুলো উচ্চারণ করে। আসবো পরিদিদির কাছে। শি ইজ হ্যাভিং সাম লাভলি কম্পোজিশনস, বাংলা এবং ফ্রেঞ্চ মিলিয়ে। আহ, আমাদের যদি কয়েকটা প্যারাগ্রাফ বা তোমার মতো করে কয়েকটা কিছু যদি একটু শোনাও। আমরা এটা নিয়ে অনেকক্ষণ ধরে এর আগেও কথা বলেছি। ফ্রেঞ্চের লাইন মূলত সেটা বাংলা, তাহলে পরিদিতে তোমাকে রিকোয়েস্ট করি তুমি বাংলাটা আগে করো না, যে স্টার্ট উইথ ফ্রেঞ্চ ফার্স্ট। এবং এক একটা প্যারাগ্রাফ তুমি একটা ফ্রেঞ্চ একটা বাংলা, আবার তারপর একটা ফ্রেঞ্চ তারপর একটা বাংলা, এভাবে যদি আমরা কিছুটা মুখরা মুখরা করে এগোতে পারি। এটা আমার মনে হয়েছে। অবভিয়াসলি তুমি যেটা ভালো বুঝবে। আনমিউট করে দাও প্লিজ। সেটা কি গানের? হ্যাঁ, তোমার থেকে তুমি কি সুরে কথা বলবে না কথায় কথা বলবে? সুরে শুনি, ছোট্ট করে। এটাই বলি। একটু সুরেই শুনি। শুরুটা করে ফ্রেঞ্চ দিয়ে, এটা আমার রিকোয়েস্ট পার্সোনালি। দেখি আমরা সবাই আহ ভাষা অন্য হলেও সুর শুনে আমরা দুলে উঠতে পারি কিনা বসন্তের হাওয়ার উঠতে সাথে। পারি। হ্যাঁ, বসন্তের হাওয়ার সাথে দোলার মধ্যেই আমি চেষ্টা করেছি রবীন্দ্রনাথকে, মানে ধৃষ্টতা দেখিয়েছি, জানি না মানে এটা ঠিক করেছি না ভুল করেছি, চেষ্টা করেছি ওনার নিজের আনন্দে ভাবটাকে। করেছো। হ্যাঁ, ওনার ভাবটাকে একটু বোঝার, ওনার ভাব বোঝার ক্ষমতা তো আমার অন্তত নেই তো, তো চেষ্টা করেছি। তো বলে তিনি অনুবাদ করেন ফ্রেঞ্চ, ইংলিশ, বাংলা এই ধরনের একটি ভাষা থেকে আরেকটি ভাষা, সুতরাং অনুবাদ হিসাবে আমরা লেখাটাকে নিচ্ছি। এবং রবি ঠাকুরের অরিজিনাল যেটা বলেই দেওয়া হলো রবি ঠাকুরের, সেটাও থাকছে। করে দিতে। তোমার কথায় তাহলে ফ্রেঞ্চ দিয়েই শুরু করছি, ওকে, উল্টে দিচ্ছি প্লিজ প্লিজ জিনিসটাকে। প্লিজ প্লিজ শুরু করো। Oh, mais citoyen, ouvrons nos portes, c'est le temps de couleur, la terre, l'eau et les forêts, partout colorées, ouvrons nos portes. ওরে গৃহবাসী, খোলদার খোল, লাগলো যে দোল, স্থলে জলে বনতলে লাগলো যে দোল, দ্বার খোল, দ্বার খোল, ওরে গৃহবাসী। রাঙা হাসি রাশি রাশি, অশোকে পলাশি, রাঙা নিশা মেঘে নিশা, প্রভাত আকাশে। রাঙা হাসি রাশি রাশি, অশোকে পলাশি, রাঙা নিশা মেঘে নিশা, প্রভাত আকাশে। নবীন পাতায় লাগে রাঙা হিল্লোল, দ্বার খোল, দ্বার খোল, ওরে গৃহবাসী। La pratanière vibrante prévoit de côté, dans l'ivresse boite le ciel du matin. Regardons les boucs vibrantes sur les nouvelles feuilles, ouvrons nos portes. Ô mes citoyens, মরে দক্ষিণ বাতাসে, প্রজাপতি দোলে ঘাসে ঘাসে। বেণুবন মরে দক্ষিণ বাতাসে, প্রজাপতি দোলে ঘাসে ঘাসে। মৌমাছি ফিরে যাচ্ছি ফুলের মাথা, বন্ধে বিভুল, দ্বার খোল, দ্বার খোল, ওরে গৃহবাসী। Là-bas partagent des bambous par la brise de sud, les papillons se balancent,
Derbe önerbe l'atmosfäre der vibre parlo parlo delle tache l'umore joie sordina sirler zay ufrane post come sitoina ওরে গৃহবাসী ও মেসিতোইনা। লাভলি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ফাল্গুনী, মিস্টার ফাল্গুনী ঘোষ উনি লিখছেন, ফ্রেঞ্চ ইজ ওয়ান অফ দ্য সুইটেস্ট ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, সত্যি তাই। আর পরিদিদির বাসস্থান, বড় হওয়া, বেড়ে ওঠা যেহেতু ওই শহরেই অর্থাৎ চন্দননগরেই, সুতরাং সেখান থেকেই তিনিও ফ্রেঞ্চের সাথে অঙ্গাঙ্গী ভাবে যুক্ত। শুধু তাই নয়, পরিদিদির কিন্তু রীতিমতো ফ্রেঞ্চ শেখান। Being a postgraduate in geography, having an inclination towards acting with several awards in hand, including 4 national level drama awards. অ্যাওয়ার্ডের ঝুলি এত বড়, প্রত্যেকটি অ্যাওয়ার্ডের নাম করব। যেটুকুই বলি না কেন, এনার সম্বন্ধে বলাটা অনেক কম হয়ে পড়ে, অন্তত আমার কাছে তো তাই। শুধুমাত্র নাটক আবৃত্তি, নাট্য একাডেমি, নাট্যকথা সম্মান সম্মান, ক্যালকাটা বুক ফেয়ারের বিভিন্ন রকম সম্মান, বিশ্বভারতী থেকে তার নাট্যমেলাতে ইনভিটেশন, এসব তো রয়েইছে। এছাড়াও যেগুলো রয়েছে, উনি আহ মুম্বাই অর্থাৎ বলিউডের আশুতোষ গোয়ারিকরের নাম আমরা সকলে জানি। আশুতোষ গোয়ারিকর, মহেশ মঞ্জরেকর, মণি শঙ্কর, রাজশ্রী ওঝা, শক্তি সামন্ত, এনাদের সঙ্গেও তিনি একসাথে তালে তাল মিলিয়ে কাজ করেছেন, মঞ্চে নয়, পর্দায়, স্ক্রিনে। এছাড়া স্টার প্লাস, কালার্স, সোনি, জি, লাইফ ওকে, সাহারা ওয়ান, ইটিভি বাংলায় বহু সিরিয়ালে, বহু 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 সিরিয়ালে আমরা দেখতে পেয়েছি ওনাকে। আহ আসছি এক এক করে, একটা একটা করে। তার আগে ভীষণ ভাবে ডেকে নিতে ইচ্ছা করছে আমার ভীষণ শ্রদ্ধেয়, ভীষণ আদরের, ওই যে আমরা অনুষ্ঠানের আগে বলছিলাম, যেখানে আমি খুব নিশ্চিন্তে আশ্রয় পাই এবং প্রচন্ড পরিমাণে আমাকে উনি প্রশ্রয় দেন, মলিদি, শ্রীমতী মলি দত্ত ঠিক মধ্যমণি হয়ে আমাদের মাঝখানে বসে আছেন। তোমাকে স্বাগত এবং প্রণাম মলিদি। সবাইকে আমার শুভেচ্ছা জানাই। আহ, এই গতকাল বিশ্ব কবিতা দিবস চলে গেছে, আজকেও কবিতা চলছে তোমার এখানে। আমার ভীষণ ভীষণ ভালো লাগলো মঞ্জরি, আহ, কথা মঞ্জরি থেকে বা শ্রুতি মঞ্জরি থেকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সত্যি আমার খুব খুব ভালো লাগলো তোমাকে। সেই সকলে রয়েছেন। কালকে পরিদির ফ্রেঞ্চ কবিতা শুনলাম, আজকে গান শুনলাম, মানে ভীষণ এটা একটা আমাদের কাছে একটা আমার কাছে চমকপ্রদ একদম। জিনিস ছিল। আই ডিডন্ট ডিসক্লোজ ইট বিফোর, জাস্ট পরিদিকে ডেকে নেওয়া হয়েছে, পরিদি চলে এসো, এটা থাক আমাদের কাছে। সত্যি খুব ভালো লাগলো, খুব। মলিদি সঙ্গে অন্তত আহ, যতটুকু বা যে কটা মলিদির সাথে অনুষ্ঠান করার মতো আমার সুযোগ হয়েছে, সব জায়গাতেই মলিদির থেকে বাংলা সাহিত্য, শুধু না সাহিত্য, নাটক, কবিতা এবং তার যে আরো পরবর্তীকালের পূর্ববর্তী ইতিহাস যা যা আছে, সব সময় মলিদির থেকে কিছু না কিছু আমরা জেনেছি এবং শিখেছি, ভীষণভাবে ঋদ্ধ হয়েছে। আজকের দ্বিতীয় দিনে, বিশ্ব কবিতা দিবস পালনের দ্বিতীয় দিনে মলিদি যখন আছে, সুতরাং কবিতার ইতিহাস নিশ্চয়ই ঘাঁটা পড়বে, তাই না মলিদি? হ্যাঁ, তুমি চেয়েছিলে আমাকে, আহ যেহেতু মানে আহ, চণ্ডীমঙ্গল কাব্য, মনসামঙ্গল কাব্য, আমাদের যা কাব্য আর কি, মঙ্গল হুম, কাব্য নিয়ে মঙ্গল কথা। কাব্য। হ্যাঁ, মঙ্গল কাব্য নিয়ে কথা। তো এসেছি, হাজির হয়েছি তোমার কাছে, তোমাদের কাছে। হুম। আহ শুরু করি তাহলে। নিশ্চয়ই, হ্যাঁ। তো আমাদের লোকায়ত পালা প্রধানত দেবদেবী নির্ভর। মঙ্গল কাব্যে, বিশেষ করে আজকের মঙ্গল কাব্যের কথাই বলবো। কিন্তু মঙ্গল কাব্যের প্রধান শাখা তিনটি: মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল এবং ধর্মমঙ্গল। আর অপ্রধান শাখা দুটি: অন্নদামঙ্গল এবং কালিকা মঙ্গল। আসলে ভারতের
কর্কট ক্রান্তির রেখা অঞ্চলে সাপের প্রচন্ড উপদ্রব দেখা যায়, যার জন্য মনসামঙ্গলের লেখা হয়েছে আর কি। সেই কারণে মনসামঙ্গলের প্রধান দেবতা সর্পদেবী মনসা। মনসা মূলগতভাবে অনার্য দেবী। ভারতের আদিবাসী ও অন্তজ সমাজে সর্পদেবী মনসার পূজা সুপ্রচলিত আছে। বিশেষজ্ঞদের অনুমান যে খ্রিস্টীয় একাদশ শতাব্দীতে বাংলায় মনসার পূজার প্রচলন হয়। লৌকিক দেবী হলেও কালক্রমে মনসা ব্রাহ্মণ্যতান্ত্রিক হিন্দু সমাজও প্রতিপত্তি অর্জন করে। পশ্চিমে ঘাগর নদী, পূর্বে খণ্ডেশ্বর, মধ্য ফুল্লরা গ্রাম, পণ্ডিতনগর। কাব্যের সূচনায় কবিকৃত এই আত্মকাহিনী থেকে জানা যায় যে কবির নিবাস ছিল ফুল্লশ্রীর গ্রাম, বর্তমান বাংলাদেশের বরিশাল জেলার গৌরনদী উপজেলায়। কথিত আছে কবি বিজয়গুপ্ত, যিনি মনসামঙ্গল লিখেছিলেন, তার নিজের গ্রামে মনসার মন্দির ও মূর্তি প্রতিষ্ঠা করেন। ওর মতান্তরে বিপ্রদাস পিপলাই ছিলেন পঞ্চদশ শতাব্দীর এক বিশিষ্ট বাঙালি কবি। তিনি অধুনা পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার অন্তর্গত বাদুরডা গ্রাম রয়েছেন, যেটা রয়েছে বটগ্রামের বাসিন্দা। তো বিপ্রদাস মনসা পাঁচালীর সবচেয়ে পুরনো কবি। মনসার সম্পূর্ণ কাহিনী একমাত্র তার কাব্যেই আমরা দেখতে পাই। গৌড়ের রাজা হুসেন শাহর আমলে 1495 থেকে 96 সালে এই মনসা বিজয় কাব্য রচিত হয়। আর বিপ্রদাসের কাব্যের বিশেষ উল্লেখযোগ্য বিষয় হলো চাঁদ সদাগর যখন গিয়েছিলেন বাণিজ্য যাত্রার পথের বিস্তারিত বিবরণ। এই বিবরণ থেকে তৎকালীন সপ্তগ্রাম এবং হুগলি সরস্বতী নদীর অববাহিকায়, নিম্ন অববাহিকায় একটি স্পষ্ট চিত্র পাওয়া যায়। সেটা স্থানগুলো হচ্ছে যে খড়দহ, চুঁচুড়া, দেগঙ্গা, কোন্নগর, নৈহাটি এবং কলকাতা প্রভৃতি স্থানের নাম তার কাব্যে উল্লেখিত রয়েছে। হুম। তো আমি তাহলে অরুণ মিত্রের লেখা ও বেহুলা কবিতাটি শোনাই। আহা, প্লিজ, এটা একটা খুব বড় পাওনা আমাদের। তো সেই মনসামঙ্গল কাব্যের থেকেই তার আধারিত হুম, হুম। ও বেহুলা। আমার বিছানায় মাঝরাত্রিরে ঢেউ লাগলে আমি বেহুলাকে ডাকি। ও বেহুলা, তোমাকে বলবার কিছু কথা আছে আমার, শোনো। লোহার বাসর ঘর থেকে সাপে কাটা লক্ষিন্দরকে নিয়ে তুমি গেলে জলে ভাসিয়ে দিতে। তাই তো বিধান। তুমি তাকে কলার ভেলায় শোয়ালে ঠিকই, কিন্তু একলা ভেসে যেতে দিলে না। তুমিও ভাসলে তার সঙ্গে। সেটা আশ্চর্যের নয়। তুমি যে ভীষণ ভালোবাসতে তাকে, এবং তোমার ভালোবাসার তেজ ছিল দুর্দান্ত। তুমি সব বিঘ্ন বিপদ তুচ্ছ করে সমুদ্র পাড়ি দিয়ে হাজির হলে দেবতাদের আড্ডায়। সেখানে তাদের সবাইকে নাজেহাল বেসামাল করে লক্ষিন্দরকে ফিরিয়ে নিয়ে আনলে বাড়িতে। ধন্য ধন্য পড়ে গেল সারা দেশে। এই পুণ্যভূমির আকাশে বাতাসে স্লোগানের মতো ধ্বনি উঠল, একেই তো বলে প্রতিভক্তি, একেই বলে সতী সাধ্যি। ও বেহুলা, এখন বলো তো আমায়, লোহার বাসর ঘরে অন্ধকারে সাপটা যদি ভুল করে লক্ষিন্দরের বদলে তোমাকে ছোবল দিত, তাহলে কি হতো? বেহুলা মুখ নিচু করে চুপ, কিছুই বলে না। তাহলে শোনো কি ঘটতো, আমিই বলে দিই। লক্ষিন্দর যত্ন করে তোমাকে বয়ে নিয়ে যেত, যত্ন করে তোমাকে কলার ভেলায় শোয়াতো, তারপর ভাসিয়ে দিত ভেলা। সে কিন্তু নিজে ডাঙাতেই থাকতো এবং ভাঙা হৃৎপিণ্ড নিয়ে শোকাচ্ছন্ন ফিরে আসতো বাড়িতে। তোমার বিরহে সে দিন রাত তুষানলে পড়ত, দাঁতে দাঁত চেপে কোনো রকমে সংসারে টিকে থাকার। কিন্তু মাস দুই বাদে তোমার বিরহ এমন অসহ্য হয়ে উঠল লক্ষিন্দরের কাছে যে আরেকটি মেয়েকে তার বিয়ে করতেই হবে। অবশ্যই তোমার মতো অপরূপ সুন্দরী সে নয়, তবে তাতে কি আর এমন অসুবিধে?
চমৎকার! এটা শোনার সৌভাগ্য আমার এর আগেও হয়েছে। তাই সেই লোভ সামলাতে না পেরে মলেদির কাছে আমার স্পেশাল রিকোয়েস্ট ছিল আহ, এই মনসামঙ্গলের এই পোর্শনটা লক্ষিন্দরকে নিয়ে অরুণ মিত্রের লেখা যে কবিতাটা, সেটা আমাদেরকে শোনানোর জন্য। আচ্ছা। মলিদিকে শ্রুতিমঞ্জরির পরিবারের সকলে খুব সামনাসামনি পেয়ে যেত আমাদের গত অনুষ্ঠানটায়। মলিদি, একটু বলি হ্যাঁ, আমাদের বলো। গত অনুষ্ঠানটায় আহ যেদিন কথা হচ্ছে, আমাদের অনুষ্ঠানের পরে যেদিন মলিদির সাথে যোগাযোগ করতে পারলাম, সেদিন ফোনে একদিকে ঘটনা শুনছি হুম, আর আমার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। আমি এবং তাপস দা যখন আমরা মঞ্চে মলিদির নাম ঘোষণা করছি যে এর পরে মলিদি উঠবেন, এবং আমি এবং তাপস দা আমরা দুজনেই মলিদিকে খুঁজে পাচ্ছি না, ফোন পাওয়া যাচ্ছে না, চিন্তায় পড়ে গিয়েছিলাম। চিন্তায় আরো পড়ে গিয়েছিলাম, অনুষ্ঠানের সেই মুহূর্ত থেকে পরের দুদিন কোনো রকম কোনো কানেক্টিভিটি ছিল না, কানেকশন ছিল না। যখন জানতে পারলাম অনুষ্ঠানের 2 দিন বাদে, তখন মলিদি হসপিটালে। আমরা যখন রবীন্দ্র সদনে অনুষ্ঠান করছি, সেদিন দিনের বেলা মলিদি ডাক্তারের সাথে কথাবার্তা বলছেন যে না, আমাকে হসপিটালাইজড করা যাবে না, আমার প্রোগ্রাম আছে। মলিদি হৃদরোগে আক্রান্ত হন এবং অত্যন্ত সিভিয়ার এবং এমার্জেন্সিতে ওনাকে হসপিটালাইজড করা হয়। প্রচন্ড মনে ভার নিয়ে আমরা বাড়ি ফিরি, কিছু করার নেই, এবং তারপরে মলিদি একটু সুস্থ হয়ে যাওয়ার পরে মলিদির সাথে ফোনে কথা বলা হয়। ঘটনাগুলো শুনছি, সারা গা হাত পা ঠান্ডা হয়ে যায় এবং দু চোখ দিয়ে জল গড়াতে শুরু করে। সেই মলিদিকে এতগুলো মাস পরে অনলাইনেই হোক চলবে, অ্যাবসলিউটলি সুস্থভাবে এখানে দেখাটা, থ্যাংক ইউ সো মাচ। ওপরওয়ালাকে ধন্যবাদ। এবং মলিদি সুস্থ হয়ে সেই যে বেহুলার, সেই তোমার কাছে যা বারে বারে শুনতে চাই, আমাদের যে আজকে পড়ে শোনালে, হুম, হুম। কৃতজ্ঞতা রইল তোমার কাছে। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। তোমার ভালোবাসাই আমাকে তোমাদের সামনে নিয়ে এসেছে। অ্যাকচুয়ালি এটা আমার হৃদরোগ ছিল না, ওটা ব্রেন স্ট্রোক ছিল। ব্রেন স্ট্রোক ছিল, রাইট। মানে সেই কারণে আরো এতটা দেরি হলো মানে রিকভার করতে আমার, সেই কারণে আর কি। সেটা নিয়ে ভেবো না, রিকভার্ড হয়ে গেছো, দ্যাটস মোর হ্যাঁ, ইম্পর্টেন্ট। সেটাই। তুমি আবার যে এখন বলছো, আবার কবিতা পড়ছো, হুম, সেটা অনেক বেশি বড় পাওনা। একদম। আমি ভুল বলেছিলাম, হৃদরোগে না, মলিদি ব্রেন স্ট্রোক হয়েছিল, যে কারণে এত কিছু সমস্যা জটিলতার মধ্যে তিনি জড়িয়ে গিয়েছিলেন। ধীরে 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 সেই প্রলেপ থেকে বেরিয়ে আসছেন। অ্যাবসলিউটলি ফিট অ্যান্ড ফাইন হয়ে যাও, হয়ে গেছো অনেকটা। আসবো এবারে শ্রুতি মঞ্জরির সদস্য মৈত্রেয়ীর কাছে। মৈত্রেয়ী কবিতা পাগল মানুষ। আহ সে ট্রামে বাসে যখনই থাকে, ঘোরাফেরা করে, একটা ফোন শুধু করতে হয়, যে হঠাৎ করে হয়তো আমার মাথায় এলো যে আচ্ছা, একটা স্ক্রিপ্ট করলে হয়, কাকে নেব কাস্টিং এ। একবার শুধু মেসেজ করলাম, ফ্রি আছো? ওর কোনোদিন উত্তর না হয় না, আনটিল অ্যান্ড আনলেস কোনো কারণে ভীষণ ভাবে শরীর খারাপ ছাড়া, আহ মাথার ব্যথাটুকু ছাড়া, আমি একটা বড় মাথা ব্যথা ওর, যদিও মাথা ব্যথা ছাড়া ওর কোনোদিন না হয় না। যে কোনো সময় যে কোনো কিছুতে শি ইজ অলওয়েজ রেডি। এই কবিতার ক্লাস চর্চা এই করতে করতে ধীরে ধীরে যেটা জানতে পারি, যে ওর কলমের আঁকিবুকি শুধু না, কলমের বেশ জোর আছে, লেখে ভালো। ওর লেখা আমরা আমাদের পত্রিকায়, শ্রুতি মঞ্জরির ম্যাগাজিনে আমরা প্রথমে ছাপাই। ছাপাই মানে জাস্ট বের করা হয়, ওটা একটা আমাদের আনন্দের জায়গা, ভাবনার প্রকাশের জায়গা, আমাদের ম্যাগাজিন। আমরা লিখি, আমরা ভাবি, আমরা কবিতা পড়ি, কবিতা বলি, কবিতায় থাকি এবং আবৃত্তি করি। আসছি মৈত্রীর কাছে, কি লিখেছো আর কি শোনাবে? আহ, নমস্কার সবাইকে। শুভ স্বাগত সন্ধ্যা। তোমাকে। আজকে আমি যে টপিকটার উপর লিখেছি, এক সময় বারাণসী বা বেনারসে এই হোলি বা দোল খেলার ব্যাপারটা বিধবাদের জন্য মানা ছিল। হুম এবং হুম। শুধু বারাণসীতে না, আমরা জানি যে পশ্চিমবঙ্গের অনেক সর্বত্রই। জায়গায় হুম বিধবাদের জন্য একটা বিধিনিষেধ হুম ছিল। হুম তো মোটামুটি 2012 সালে এটা নিয়ে একটা উদ্যোগ নেওয়া হয় যাতে বিধবারা সেই হোলি খেলায় অংশগ্রহণ করতে পারেন। তো দু হাজার হুম। তেরো সালে সুপ্রিম কোর্ট থেকে একটি আইন পাশ করা হয় এবং বিধবাদের হোলি খেলাটা আইনত সিদ্ধ করা হয়। তো সেটা বাহ, নিয়ে আজকে আমার লেখা। খুব ভালো। 2 দিন বাদেই হোলি। গুরুজনদের প্রণাম, শ্রদ্ধা এবং সকলকে অনেক ভালোবাসা। বসন্তের উৎসবের অনুষ্ঠান ওয়ার্ল্ড পোয়েট্রি ডে উপলক্ষে আরো 2 দিন আমরা আছি। আজকে আমাদের দ্বিতীয় দিন। আজকের টপিক দুটি: আমরা যারা কবিতা লিখি এবং কবিতা যখন গান, গান যখন কবিতা।
মৈত্রী। রং। পলাশ ফুলের গাছে যেন আগুন লেগেছে, যেদিকে দু চোখ যায় শুধু লাল আর লাল। ভাবি বসন্ত উৎসবে রঙিন গন্ধে চারিদিক উদ্ভাসিত। রাধা গোবিন্দ মন্দিরের ঝলমলে সাতরঙা চূড়ো, মাইকে বসন্ত উৎসবের ঘোষণা আর রঙিন আবিরের পসরা দেখতে দেখতে সরোজিনীর হঠাৎ মনে হয় তার জীবন, যৌবন, স্বপ্ন সবকিছু থেকে রং শুষে নিয়ে চারদিকে কেমন রঙে ভরে উঠছে। তার সাদা থান, শূন্য সিঁথি, বর্ণহীন ঠোঁট, কাজলহীন চোখ আর বেরঙা মুখ বারবার মনে করিয়ে দেয় এই রঙিন পৃথিবীতে সে বড্ড বেমানান। সমাজের চিরাচরিত নিয়মে তার এখন বেঁচে থাকার রং শুধুই সাদা। বর্ষার মেঘের মতো কালো চুলের রাশি বহুদিন অতীত। এমনকি মনের মতো পেট ভরে খাওয়াও বারণ। 26 বছর বয়সে মাথা মুড়িয়ে আলো চালের ভাত খেয়ে সন্ধেবেলা চাবি আঁচল গলায় ঝুলিয়ে ব্রত কথা শোনায় তার এখনকার জীবনের প্রাপ্তি। আর তারা ফোটা রাতে খইয়ের মধ্যে সরি তারা ফোটা রাতে দুধের মধ্যে খই ভিজিয়ে খেয়ে ঘুমিয়ে পড়ে সে স্বপ্ন দেখে নিয়ম ভাঙা রঙিন জীবনের, স্বপ্ন দেখে হোলি খেলার, স্বপ্ন দেখে রঙের ময়ূর পেখম মেলছে আর সেই পেখম থেকে সবটুকু রং এসে ভিজিয়ে দিচ্ছে তার সাদা থান। স্বপ্ন দেখে পলাশ ফুল ঝরে ঝরে তার মাথার চুল হয়ে যাচ্ছে, কেউ তাকে বাধা দিচ্ছে না, কেউ না। আর স্বপ্নের ঢেউয়ে ঢেউয়ে ভাসতে ভাসতে যখন আছড়ে পড়ে বাস্তবের বেলাভূমিতে, তখনই কুঁকড়ে যায়, ভাবে কেউ দেখেনি তো সে যে সারা রাত তার বৈধব্যের সাদা মরুভূমি থেকে পালিয়ে গিয়েছিল। ফের সাদা শাড়ির আঁচলে ঢেকে দেয় রঙিন স্বপ্নের লজ্জা। ওগো সরোজিনীরা, স্বপ্ন দেখা থামাও কেন? নিজেকে এই শামুক খোলে গুটাও কেন? রঙের প্রতি ফোঁটায় তোমার পূর্ণ অধিকার। তাই তো ভোরের নতুন আলো কাটছে সে আঁধার। তোমার সাদা আব্রুতলে ঘুমিয়ে আছেন রায়কিশোরী। তোমার মাঝেও লুকিয়ে আছে তেজস্বিনী একটি নারী। সেই রঙেরই নতুন জোয়ার ভাসিয়েছে আজ সকল গ্লানি। সেই সকালই দিল সকল অন্ধকারের শিকল টানি। ঐতিহাসিক একটি রাই পিচকারিতে সে রং ভরে উড়িয়ে দিল দিকবিদিকে যত দূর সে উড়তে পারে। সাদা মরুর বুকেও এলো সেই গুলালের রঙিন ছোঁয়া। রঙিন ঢেউয়ে উঠল সেজে বারাণসীর পুণ্যতোয়া। পাপড়ি মেলো, ভয় করো না, সার্থক হোক তোমার নাম। তোমার মতো সরোজিনীদের ভাগের রঙের রঙিন প্রণাম। খুব সুন্দর মৈত্রী, খুব ভালো লিখেছো। আমার তো মনে হয়, মলিদি তোমার কেমন লাগলো? আমার বেশ ভালো লেগেছে, প্রসঙ্গ খুব সুন্দর তার জন্য চুজ করেছে এবং একদম লেখাও একদম খুব সুন্দর, খুব সুন্দর। খুব সুন্দর মৈত্রী। চট করে এখানে যারা বন্ধু আছে, যারা রয়েছেন আমাদের ওপাশে, একটু কৃতজ্ঞতা স্বীকার করি। ফাল্গুনী ঘোষ মলিদিকে লিখেছিলেন, ওয়েলকাম মলি ম্যাডাম। বর্ণালী চক্রবর্তী, আউটস্ট্যান্ডিং পারফরমেন্সেস অফ অল দ্য পারফরমেন্স, থ্যাংক ইউ সো মাচ, সঙ্গে থাকুন। আহ বাহ, মৈত্রেয়ী দি বলছি, মৈত্রেয়ী তুমি যখন কবিতা কবিতা তোমার লেখা পড়ছিলে, লিপিকা দিকে নিশ্চয়ই মনে আছে, রাইট? লিপিকা চট্টোপাধ্যায় আছেন আমাদের সঙ্গে। লিপিকা দি লিখছে তোমাকে, মৈত্রীর কবিতাটি বেশ ভালো, অনুষ্ঠান সঞ্চালনা খুব সুন্দর, থ্যাংক ইউ, সকলকে বসন্তের শুভেচ্ছা। ধন্যবাদ লিপিকা দি, তুমি আছো, খুব আনন্দ হলো, থাকো সঙ্গে। বলদেব সেন লিখছেন আমাদের পরিদিদিকে, প্যারিসে কি কৃষ্ণচূড়া পলাশ শিমুল এই বসন্তে সেজে উঠেছে? পৃথিবী যতই ভিন্ন হোক, কবিতা আর গানে আমরা কত কাছে। ঠিক কথা স্যার, মনে আছে আমাদের রিজিও প্যারিস থেকেই ক্লাস করে, প্যারিসেই থাকে, ওর থেকেও খবর নিতে হবে যে এগুলো ফুটেছে কিনা। সুন্দর অনুষ্ঠান হচ্ছে, সঙ্গে রয়েছে আমাদের চ্যাম্পিয়ন অমিতাভ, ইউএস পিটসবার্গ থেকে। এই মুহূর্তে সে ল্যাবে লিখছে, অসাধারণ, কাজ করতে করতেও কমেন্ট না করে পারলাম না, খুব খুব সুন্দর। থ্যাংক ইউ অমিতাভ, দেখা হবে কাল। বেশ, এবারে দুটো লাইন না বলে পারছি না, সন্ধেবেলায়
একজনের সাথে হোয়াটসঅ্যাপে কথা হতে হতে ডাকছি তাকে, সে ঠিক বুঝবে আমি কাকে ডাকছি। যেমন আছো তেমনি এসো, আর করো না সাজ। বেনি না হয় এলিয়ে রবে, সিক্কি না হয় বাঁকা হবে। নাইবা হলো পত্র লেখায় সকল কারু কাজ। কাচল যদি শিথিল থাকে, নাইকো তাহে লাজ। যেমন আছো তেমনি এসো, আর করো না সাজ। খুব হাসছে, প্রথমে এসে খুব হাসিনি, ঠিক বুঝেছে কাকে বলছি। অনুষ্ঠান শুরুর আগে মেসেজ করছে, আমি কি করব? আমি লিখলাম সাজুগুজু করে সঠিক সময় লিঙ্কে এসে জয়েন করো। সে সে সাজুগুজু খুব একটা ধার ধারে না, ওই যে যেমন আছো তেমনি এসো, আর করো না সাজ। কিন্তু তার নাটক, অভিনয়, কবিতা, এই মুহূর্তে এই পুরো জিনিসগুলোকে নিয়ে তিনি একেবারে আষ্টে পৃষ্ঠে বেঁধে আছেন। শিক্ষকতা করেছেন একটা সময়, শিক্ষিকা ছিলেন, এখন পরবর্তী জীবনের, যেটাকে আমরা বলি 60-এর পরের সেই জীবনে খুব আনন্দ করে রয়েছেন। রয়েছেন থিয়েটারকে নিয়ে, নাটককে নিয়ে এবং কবিতাকে নিয়ে। আজকে কেয়াদিকে আমি রিকোয়েস্ট করেছি, আমাদের শ্রুতি মঞ্জুরির সদস্য কেয়াদি, শ্রীমতী কেয়া বাগচি, কেয়াদির থেকে আমরা শুনবো। সেটা কেয়াদি, তুমি বলো, নিজের লেখা না অন্যের লেখা, সেটা তুমি বলবে। সেটা সময়ের অভাব বলবো না, সময় বুঝে তুমি কিভাবে আমাদের কাছে আজকে একটু আনমিউট করে নাও রোজের মতো। এসো কেয়াদি, ওয়েলকাম, তোমাকে স্বাগত। একটু কিছু বলি, না বললে? নিশ্চয়ই বলবে, শোনা যাচ্ছে আমাকে? পরিষ্কার। হুম। বলছি, গতকাল থেকেই তো আমরা মানে শ্রুতি মঞ্জুরির সৌজন্যে দারুণ দারুণ অনুষ্ঠান দেখছি। আর সেখানে হঠাৎ আমি যেন কেমন যেন গলে যাচ্ছি। হ্যাঁ, গলে যাচ্ছি এই কারণে যে এই এত নক্ষত্র সমাবেশের মধ্যে একজন আমার মতো মানুষকে তুমি কবিতা পাঠের জন্য ডাকলে, এর জন্য তো আমি তো অবশ্য খুব কৃতজ্ঞ। আর এখানে যারা এসছেন এরকম বলে না। তাদের জন্য আমার শিমুল পলাশ আবিরের শুভেচ্ছা। তুমি যেহেতু তো আবার শিমুল পলাশ রাজ্যের মানে অঞ্চলের খুব কাছাকাছি মানুষ, হাত বাড়ালেই তো পেয়ে যাও। হাত বাড়ালেই পাই। তো আজকে যেহেতু এটা মধু মাস, এত সুন্দর সুন্দর কবিতা করলাম, একটা বসন্ত, মানে অসাধারণ একটা প্রেমের কবিতা শোনাই। নিশ্চয়ই, অপেক্ষায় আছি। আর কবি হচ্ছেন সুব্রত পাল। হুম। থেকো বসন্ত সন্ধ্যায়, যদি বসন্ত পলাশ খোঁজে খুঁজুক, তুমি খুঁজো না। রাঙামাটির পথে হাঁটতে ইচ্ছে করলে হেঁটো না, শুধু আমাকে খুঁজো। আমি তো দুরন্ত ফাল্গুন গোটা গায়ে মেখে তোমার জন্য বসে আছি, মনে মনে মাদল বাজাচ্ছি আর গোধূলির রং দেখছি দিগন্তে। যদি বসন্ত তোমায় ডাকে ডাকুক, তুমি যেও না। আঙুল ছুঁতে ইচ্ছে করলে ছুঁয়ো না, কথা বলো না, শুধু আমাকে ছুঁয়ো। আমি তো পাতায় পাতায় লুকিয়ে রেখেছি সব ঢেউ, দ্বীপ, দ্বীপপুঞ্জ, গহন অরণ্য হয়েছি, কুয়াশায় সেজেছি কখনো। তবু যদি বসন্ত আসে তোমার কৃষ্ণচূড়া ডালে আর কোকিল ডাকে, তবে অপেক্ষা করো, আমি আবির নিয়ে আসছি, থেকো। নিজেকে দেখাতে গিয়ে শুধু তোমাকেই দেখছি এই বসন্ত সন্ধ্যায়। সমস্ত আড়াল অভিমান, সমস্ত সীমারেখা উপেক্ষা করে আজ তোমারই সামনে এসেছি। এই আনমনা মন, মনের ভেতর তরঙ্গ, এই ভ্রুভঙ্গি, এই ঠোঁটের উচ্চারণ, সব যদি আলাদা মনে হয়, এসো, তাহলে স্পর্শে বুঝি দুরন্ত অস্থিরতা।
এসো, ক্রমাগত আঁকড়ে ধরি আর ক্রমাগতই বাঁচার চেষ্টা করি। হে আমার কাঙ্ক্ষিত প্রেম, আগে তো বলনি কখনো ভালোবাসায় এত কষ্ট থাকে, এত আলোড়ন, এত নিঃসঙ্গতা। কখনো কিছু তো বুঝেনিও, কিছু অনুচ্চারিত শব্দ, কিছু সমুদ্র ফেনায় ছিটে ফোটা যন্ত্রণা। বুঝে নিও আজ পূর্ণিমা নাকি অমাবস্যা, আকাশে চাঁদ আছে কি নেই কিচ্ছু জানি না আমি, শুধু বসন্ত জানি, আর জানি তোমাকে। তাই তো তোমারই সামনে এসেছি, তোমাকেই দেখছি, দেখছি ভরসার মতো করে, কান্নার মতো করে, স্পর্ধার মতো করে, ইচ্ছের মতো করে, শুধু তোমাকেই দেখছি। অথচ আমি নিজেকে দেখাতে এসেছিলাম এই বসন্ত সন্ধ্যায়। নমস্কার। দাঁড়াও, আমি মিউটে ছিলাম। থ্যাংক ইউ। বাহ! আপনি বা বলার থেকেও যারা রয়েছেন দর্শক শ্রোতা বন্ধুরা, আমরা মেসেজ পাচ্ছি, বার্তা পাচ্ছি আপনাদের। তাও অধীর অপেক্ষায় আছি, যারা আরো রয়েছেন সেটা বুঝতে পারছি যে আরো বন্ধুরা রয়েছেন। একটু যদি লেখেন আমাদের পক্ষে কমিউনিকেট করতে, একটা তো যোগাযোগ স্থাপন হয় এখানে, যোগাযোগটা লিখে এবং বলে আমি আপনাদের লেখাগুলো পড়বো এবং আমরা নিজেরা কথা বলবো, তবেই যোগাযোগটা স্থাপন হবে। থ্যাংক ইউ সো মাচ কেয়াদি, থ্যাংক ইউ। আলটিমেটলি কেয়াদি আমাদের নিয়ে গিয়েছিলেন। কেয়াদি কেন, তার অনেকক্ষণ আগে থেকেই আমরা শিমুল, পলাশ, পাহাড় এসবের মধ্যেই ঘোরাফেরা করছিলাম। অনেকদিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড় কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাত। আমার নিজস্ব একটি নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি। পাহাড় স্থাণু, নদী বহমান। তবুও আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। নদীটাও অবশ্য কিনেছিলাম একটা দ্বীপের বদলে। ছেলেবেলায় আমার বেশ ছোট্ট খাট্ট ছিমছাম একটা দ্বীপ ছিল, সেখানে অসংখ্য প্রজাপতি। শৈশবে দ্বীপটি ছিল আমার বড় প্রিয়। আমার যৌবনে দ্বীপটি আমার কাছে মাপে ছোট লাগলো। প্রবহমান ছিপছিপে তন্বী নদীটি বেশ পছন্দ হলো আমার। বন্ধুরা বলল, ওইটুকু একটা দ্বীপের বিনিময়ে এত বড় একটা নদী পেয়েছিস, খুব জিতেছিস তো বাইরে। তখন জয়ের আনন্দে আমি বিহ্বল হতাম। তখন সত্যি আমি ভালোবাসতাম নদীটিকে। নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত, যেমন, বলতো আজ সন্ধেবেলা বৃষ্টি হবে কিনা। সে বলতো, আজ এখানে দক্ষিণ গরম হাওয়া, শুধু একটি ছোট্ট দ্বীপে বৃষ্টি, সে কি প্রবল বৃষ্টি, যেন একটা উৎসব। আমি সেই দ্বীপে আর যেতে পারি না। সে জানতো, সবাই জানে, শৈশবে আর ফেরা যায় না। এখন আমি একটা পাহাড় কিনতে চাই। সেই পাহাড়ের পায়ের কাছে থাকবে কখন অরণ্য। আমি সেই অরণ্য পার হয়ে যাব, তারপর শুধু রুক্ষ কঠিন পাহাড়, একেবারে চূড়ায় মাথার খুব কাছে আকাশ, নিচে বিপুলা পৃথিবী, চরাচরে তীব্র নির্জনতা। আমার কণ্ঠস্বর সেখানে কেউ শুনতে পাবে না। আমি ঈশ্বর মানি না, তিনি আমার মাথার কাছে ঝুঁকে দাঁড়াবেন না। আমি শুধু 10 দিককে উদ্দেশ্য করে বলবো, প্রত্যেক মানুষই অহংকারী। এখানে আমি একা, এখানে আমার কোনো অহংকার নেই। এখানে জয়ী হবার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে। হে 10 দিক, আমি কোনো দোষ করিনি, আমাকে ক্ষমা করো।
আসো পিঙ্কির কাছে। পাহাড় পাহাড় বলতে বলতে আমরা আবার ফিরে যাচ্ছি শিলচরে, তাই তো? পিঙ্কি শর্মা, পিঙ্কি আহ একটি কলেজে অধ্যাপনা করেন, ইংরেজি সাহিত্যের ছাত্রী। হলে কি হবে, বাংলায় তো জড়িয়ে আছে। বাংলায় সে ভাবে, বাংলায় সে লেখে, এবং বাংলা কবিতা আবৃত্তি করে। আসবো পিঙ্কির কাছে। আমি প্রথমেই শ্রুতিমঞ্জুরির সকল সদস্যকে শুভেচ্ছা জানাই, দোল উৎসবের আগাম শুভেচ্ছা, এবং সকল গুণীজনদের আমার সশ্রদ্ধ প্রণাম। তোমাকেও শুভেচ্ছা জানাই, স্বাগত। বলো। লেখার কথা যখন বললে তখন তাবড় তাবড় সবার লেখা, এবং যখন শুনছি কাল থেকে, তখন এখন আমার কাছে একটু অকওয়ার্ড লাগছে আমি পড়বো, কারণ শ্রুতিমঞ্জুরির হাত ধরে আমার গুটি গুটি পায়ে কবিতার জগতে আসা। জাস্ট ঢুকলাম, খুব নতুন, এবং তোমাদের সবার উৎসাহে আমি লিখছি, লেখাটা শুরু করেছি। আজকে আমি দুটি ছোট্ট ছোট্ট প্রেমের কবিতা, যার একটি বসন্তের প্রেক্ষাপটে লেখা, এবং অপরটি প্রেমেরই কবিতা, তবে একটু আলাদা রকম করে লিখেছি, একটু আলাদা রকম প্রেমের নিবেদন। আমি প্রথম কবিতাটি পাঠ করব। শুরু করো। নাম দিয়েছি পলাশ কয় পথিক রে। তুই ঘর বেঁধেছিস পলাশ বনে, তবু কাশ বনে তোর আনাগোনা। রঙিন পলাশ সুধায় তারে, এ কেমন তোর বিবেচনা। আমি তোরে রাঙিয়ে দিলাম, তুই আমার হয়েই থাক না। শুকনো কাশে আছেটা কি, তুই ওদিক পানে যাস না। যখন আমার রঙে রাঙা ভুবন, পাখি মেলে পাখনা। নিরস কাশ রংবিহীন, সে তো আমার কাছে ফেলনা। তুই আমার প্রেমে মজবি রে আয়, আমার সাথে চল না। সে তো শরৎ ছাড়া প্রাণহীন, যে যতই ডাক না। এবারে আসছি আমি আমার দ্বিতীয় কবিতায়। সুন্দর। হুম। এর নাম হচ্ছে অন্যরকম প্রেম নিবেদন। আচ্ছা। তুমি সূর্য হয়ে আকাশ ভরা, অনল না হয় আমায় পোড়া। তুমি জ্যোৎস্না রাতে খেলা করো, চাঁদ আমায় না হয় ফাঁকি দিয়ে যা। তুমি সবুজ ঘাসে ঝিলমিলিয়ে বৃষ্টি হয়ে মিশে থেকো, আর আমায় না হয় নুড়ি ভেবে ধুলো থেকে কুড়িয়ে রেখো। তুমি তারা হয়ে জ্বলবে যখন, রূপলি আভা ঝরবে তখন। আমি মেঘ বালিকা হয়ে তোমায় খুঁজবো আকাশ পানে। তোমার পথের কাঁটা করব চয়ন, যেথা গোলাপ হয়ে ফুটবে তুমি মৌমাছির টানে। ধন্যবাদ। বাহ, খুব সুন্দর গো, সুন্দর লিখেছো, খুবই সুন্দর হয়েছে। আহ মলিদির কাছে ফিরে আসার আগে আমরা অনুষ্ঠান এক্স্যাক্টলি 1 ঘন্টা পৌঁছেছি, আর কিছুক্ষণ অবশ্যই থাকবো। মলিদির কাছে ফিরে আসার আগে একটু কৃতজ্ঞতা আরেকবার স্বীকার করে নিই। আরে সাবাস, আমাদের সঙ্গে সোমালি দি আছো। থ্যাংক ইউ সো মাচ সোমালি দি। তোমার সময় সুযোগ মতো তোমাকে একবার অন্তত চাই, তোমার সুযোগ মতো যোগাযোগ করে তোমাকে এই প্ল্যাটফর্মে একবার চাই। মলিদি ইন্দাস ব্যান্ড ফাউন্ডেশন রিসার্চ রিসোর্সের, শি ইজ অ্যান অ্যামেজিং লেডি। যেদিন আনবো আগে থেকে কিছু বলছি না, সেদিন আলাপ করাবো সকলের সঙ্গে। থ্যাংক ইউ সোমালিদি। শ্রাবণীদি লিখছেন, মৈত্রেয়ী তোমার কবিতা পড়া যেটা লিখেছিলে খুব ভালো লেগেছে। বহ্নি শিখা লিখছে কেয়াদি অপূর্ব। বলদেব সেন লিখছেন বসন্ত উৎসব সার্থক মনে হলো কেয়াদির আবৃত্তির কবিতা পাঠ শুনে। লিপিকা দিও একই কথাই লিখছেন, কেয়াদিকে কেয়াদির আবৃত্তি ভালো লাগলো। এই রে, একসাথে অনেকগুলো মেসেজ এসে গেছে, বেশ। মৈত্রেয়ী দি লিখছেন একটু তাড়াতাড়ি করে চাইছি না পড়তে, একটু স্পিড বাড়াচ্ছি, সময়টাকে স্ট্রাকচারে আমাদের হাতের মাঝখানে কিছুটা চেষ্টা করা রাখার জন্য। মৈত্রেয়ী বলছেন কেয়াদি ভেসে গেলাম এই ভালোবাসা জোয়ারে। আহা। শ্রাবণীদি লিখছেন খুব ভালো বলেছো কেয়াদি, খুব সুন্দর কবিতা। আহ
বলদেব সেন লিখছেন, কেয়ার কণ্ঠে ভালোবাসার বসন্ত একাকার হয়ে গেল। মা, আমার মা রয়েছেন। মল্লিকা রায় লিখছেন, বসন্তের আবহে কবিতার সৌন্দর্য আরো বৃদ্ধি পাক, ভালো লাগছে, সঙ্গে থেকো মা। এই তো শুভাদিকে পেলাম, অনেকক্ষণ শুভাদিকে পাচ্ছিলাম না। এবারের বসন্তে এমন শ্রুতি মাধুর্য পাচ্ছি যা স্মৃতি মধুর থাকবে বহুদিন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শুভাদি, সঙ্গে থেকো। বন্যি পিঙ্কিকে লিখছে, পিঙ্কি দি ভালো লাগলো গো। পিঙ্কির কবিতাটা খুব মিষ্টি মিষ্টি দুটো ছোট ছোট কবিতা লিখেছে, খুব মিষ্টি, প্রেমের কবিতা। ফিরে আসবো মলেদির কাছে। আচ্ছা, তুমি যে আমাকে বলেছিলে হুম। আহ সেই আহ, মঙ্গল কাব্য নিয়ে, কারণ হুম। কারণ বাংলা সাহিত্যের মানে প্রথম নারী কবি একজন, তার নাম চন্দ্রাবতী। হ্যাঁ। তাকে হ্যাঁ, নিয়ে একটু আখ্যান একটু শোনাচ্ছি। এইটা একটু শুনবো। আমাদের ওই যে, আমি আরেকবার ফিরে আসি আজকের আমাদের বিষয়ে। আমরা যারা লিখি, যেখানে শ্রুতিমঞ্জরির আজকে ফার্স্ট পার্ট হিসাবে শ্রুতিমঞ্জরি কয়েকজন সদস্য, তাদের নিজেদের লেখা, নিজেদের ভাবনা, সেই ভাবনাটাকে আজকে ওনারা পাঠ করে শোনালেন। আরেকটা যেটা পর্ব আমাদের সাথে যুক্ত, সেটা হচ্ছে গান যখন কবিতা, কবিতা যখন গান। আহ, আমাদের সঙ্গে আজকে সোমদত্তা ছিল, আসলে সোমদত্তা দুবাই থেকে। সোমদত্তাও আমাদের একটা, আমার ভীষণ ভালো বন্ধু, এবং সোমদত্তা একটা অ্যাসেট। ওর গান আজকে আমরা শুনে উঠতে পারলাম না, খুব শেষ মুহূর্তে আমাকে মেসেজ করেছে ও বিকেল বেলা, দুপুর বেলায় সরি, ও আটকে গেছে। এবং অ্যাপয়েন্টমেন্টের টাইমটাই এমন, ওটা ঠিক আমাদের, আমাদের তো এখানে রাত 9টা বেজে গেছে, মানে 8টায় যখন আমরা শুরু করি তখন ওর ওখানে সন্ধ্যে 6:30। ও আচ্ছা। মিটিং এ আটকে যায়, এবং তার পরবর্তীকালে যে সময় বাড়ি ফিরবে, যদিও জবরদস্তি আসারও চেষ্টা করে, হুম। রাস্তায় ট্রাফিকে আটকে যাওয়ার প্রবল সম্ভাবনা। সবকিছু মিলিয়ে ওই হ্যাঁ না করতে করতে, তাও আমি একটু আশায় ছিলাম 1 ঘন্টা পরেও যদিও জয়েন করতে পারে, কিন্তু মনে হচ্ছে আমরা আজকে সোমদত্তাকে পাবো না। সোমদত্তা, আহ খারাপ লাগছে শুধু সেইটুকুর মধ্যে থাকছি না, তোমাকে আলাদা করে নতুন করে পাবো বলে তোমার অপেক্ষায় থাকলাম। তাই গান যখন কবিতা, কবিতা যখন গান, এই পর্বটা আমাদের সম্পূর্ণ হয়েও হলো না, কারণ সোমদত্তা আমাদের মধ্যে আজকে থাকতে পারছে না। তাই সোমদত্তাকে নিয়ে আবার আরেকদিন বসবো। কিন্তু গান কবিতাকে নিয়ে ফ্রেঞ্চ এবং বাংলা, আমাদের রবি ঠাকুরের লেখাকে কিছুটা ফ্রেঞ্চে ট্রান্সলেট করে কিছুটা গান আমরা কোকিল কণ্ঠ কিন্তু শুনতে পেয়েছি পরিদিদির থেকে। এবং তার ওপরেও ওয়ার্ল্ড পোয়েট্রি ডে, বাংলা কবিতাকে নিয়ে বিশ্ব কবিতা দিবস, যে যেখানে যে ভাষাতেই পালন করছি, আমরা গতকাল চেষ্টা করেছি 7টি ভাষার কবিদেরকে নিয়ে আসা। শুধু কবি 7টি ভাষার নয়, সেখানে বেশ কিছু অনুবাদকরাও ছিলেন যারা বিভিন্ন ভাষা থেকে কবিতা অনুবাদ করেন। তাদের সৃষ্টি লেখাগুলো তারা আমাদের কাছে বলেছেন, পাঠ করেছেন। আজকেও সেই কবিতার মধ্যেই আছি, কিন্তু কবিতার যে ইতিহাস, সেটা পুরুষ নারী নির্বিশেষে আমাদের নিজস্ব যে অ্যাসেট গুলো রয়েছে, বাংলায় মঙ্গল কাব্য, চণ্ডীমঙ্গল কাব্য, এইটাকে নিয়ে খুব একটা বেশি নাড়াচাড়া করার হয়তো হয়েছে, আমার জানা নেই, তবে যতটুকু জানি খুব একটা বেশি হয়ে ওঠেনি বা হয় না। কিন্তু সেইটার একটা খুব অদ্ভুত সুন্দর ভান্ডার, সেটা আছে মলিদির কাছে, অ্যাবসলিউটলি ট্রেজার্ড। তাই সেই ইচ্ছা এবং লোভ সামলাতে না পেরে মলিদির কাছে আমার এটা স্পেশাল রিকোয়েস্ট ছিল যে এই মঙ্গল কাব্য এবং চণ্ডীমঙ্গল কাব্য থেকে যদি তুমি আমাদের, তোমার যে অ্যাসেট আছে সেটা যদি একটু উপহার দাও। সেই ঝুলি নিয়ে আবার ফিরে আসছি মলিদির কাছে। মলিদি, তুমি যেটা নিয়ে শুরু করেছিলে মানে দ্বিতীয় পর্বে, সেটা শুনতে চাই তোমার থেকে, চণ্ডীমঙ্গল। অনেক ধন্যবাদ মঞ্জুরি। আহ আমি শুরু করেছিলাম যে বাংলার সাহিত্যের প্রথম নারী কবি চন্দ্রাবতীর আখ্যান, মানে আখ্যান মানে একটু ছোট করে বলবো। লেখা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, সেটাই। যে অধুনা বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার ফুলেশ্বরী নদীর তীরবর্তী ছোট্ট গ্রাম পাটোয়ারি। পিতা মনসামঙ্গল কাব্যের অন্যতম রচয়িতা বংশীদাস ভট্টাচার্য এবং মাতার নাম অঞ্জনা। তারই কন্যা হলেন কন্যা চন্দ্রাবতী। ডক্টর দীনেশ সেনের মতে তিনি আনুমানিক 1550 সালে জন্মেছিলেন। তার পিতা তার অন্যান্য সন্তানদের থেকেও চন্দ্রাবতীকে অধিক স্নেহ করতেন, এই জন্য যে তার অন্যতম কারণ হলো যে চন্দ্রাবতীর কাব্য প্রেম ও একাগ্রতা।
দ্বিজবংশীর প্রিয় ছাত্র হলো জয়ানন্দ চক্রবর্তী। পাটোয়ারির পার্শ্ববর্তী গ্রাম, সেখানে সন্ধ্যা, হ্যাঁ, সেখানে তার বাড়ি ছিল। তো একদিন সেইভাবে আহ, তারা আহ পুষ্পবনে শিব পুজোর ফুল তোলার সময় পরিণত হয়, যে দেখেছে আর কি তাকে। আহ তখন সেখানে তাদের একটা দেখার পর আলাপ হয়েছে এবং তার গভীর প্রেমে মগ্ন হয়েছে। তো দুজনে মুখে মুখে কত পদ রচনা করেছিলেন। এমনকি কবি দ্বিজবংশী অনেক রচনায় তাদের দুজনের রচিত ছোট ছোট অনেক পদ স্থান পেতে থাকে। আচ্ছা। দেখতে দেখতে বালিকা চন্দ্রাবতী ষোড়শী হয় এবং তাদের বিবাহের দিনও স্থির হয়। তবে বিবাহের দিন ধার্য হবার পরেই ঘটে অঘটন। একদিন নদীতে স্নান করতে যাবার পথে জয়ানন্দ দেখতে পায় স্থানীয় মুসলমান কাজীর মেয়ে আসমানকে। তার অসামান্য রূপে মুগ্ধ হয়ে যায় জয়ানন্দ। প্রেমে অন্ধ হয়ে কাব্যচর্চা কিংবা চন্দ্রাবতী থেকে মুখ ফিরিয়ে নেয় সে। একের পর এক চিঠি পাঠাতে থাকে সে আসমানীকে। আসমানীর পিতা তা জানতে পারলে জয়ানন্দকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করালেন। ও, এইভাবে ধর্মান্তরিত হয়ে জয়ানন্দ হয়ে গেল জয়নাল। এরপর আসমানের সাথে মহা ধুমধামে বিয়ে হয়ে গেল তার। জয়নাল ও আসমানের বিয়ের দিনটি হওয়ার কথা ছিল জয়ানন্দ ও চন্দ্রাবতীর বিয়ের দিন। সেদিন সন্ধেবেলায় চন্দ্রাবতী বধূ সেজে অপেক্ষায় ছিল প্রিয় সখার। দ্বিজবংশী ভগ্ন হৃদয়ে কন্যাকে জয়ানন্দের বিবাহের সংবাদ এনে দেন। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে পড়েন চন্দ্রাবতী। না কাঁদে, না হাসে চন্দ্রা, না কহে বাণী, আছিল সুন্দরী কন্যা, হইল পাষাণী। মনেতে ঢাকিয়া রাখে মনের আগুনে, জানিতে না দেয় কন্যা, জ্বলি মরে মনে। এরপর শুরু হলো চন্দ্রাবতীর বিরহ বিধুর জীবন। কন্যার অনুরোধে দ্বিজবংশী তার কন্যার জন্য ফুলেশ্বরী নদী তীরে বানিয়ে দেন এক শিব মন্দির। আর শিবের আরাধনা এবং কাব্যচর্চায় শুরু করলো তার নতুন সঙ্গী হিসেবে। একে একে তিনি লিখতে থাকেন দেয়ান ভাবনা, দস্যু কেনারাম, মলুয়া, পদ্মপুরাণ প্রভৃতি আহ কাব্যগীতি আর কি। আর কন্যার মনের অস্থিরতা কমাতে দ্বিজবংশী তাকে রামায়ণ রচনার নির্দেশ দেন। চন্দ্রাবতী শুরু করলেন রামায়ণ রচনা। স্বরচিত রামায়ণের ভূমিকায় চন্দ্রাবতী আত্মপরিচয় দিয়েছেন এইভাবে: ধারাস্রোতে ফুলেশ্বরী নদী বহি যায়, বসতি যাদবানন্দ করেন তথায়। ভট্টাচার্য বংশে জন্ম অঞ্জনা ঘরণী, বাঁশের পাল্লায় তাল পাতার ছাউনি। বাড়াতে দারিদ্র জ্বালা কষ্টের কাহিনী, তার ঘরে জন্ম নিলা চন্দ্রা অভাগিনী। সদাই মনসা পদ পুঁজি ভক্তি ভরে, চাল করি কিছু পাই মনসার পরে। শিব শিবা বন্দি গাই ফুলেশ্বরী নদী, যার জলে তৃষ্ণা দূর করি নিরবধি। বিধিমতে প্রণাম করি সকলের পায়ে, পিতার আদেশে চন্দ্রা রামায়ণ গায়। তারপরে অনুতপ্ত হয়ে আহ আগে যে আসমানীকে বিয়ে করেছিল সেই জয়চন্দ্র স্থির করেন অনুতপ্ত হয়ে চন্দ্রাবতীকে তার মনের কথা জানাবেন। তিনি চন্দ্রাবতীকে একটি পত্র লিখে পাঠান। শুনুরে প্রাণের চন্দ্রা, তোমারে জানাই, মনের আগুনে দেহ পুইরা হইছে ছাই। শিশুকালের সঙ্গী তুমি, যৌবনকালের মালা, তোমারে দেখিতে মন হইয়াছে উতলা। ভালো নাহি বাসকন্যায় পাপিষ্ঠ জনে, জন্মের মতো হইলাম বিদায় ধরিয়া চরণে। একবার দেখিয়া তোমা ছাড়িব সংসার, কপালে লিখেছে বিধি মরণ আমার। ব্যর্থ প্রেমিক জয়ানন্দ তখন লাল বর্ণের সন্ধ্যা মালতি ফুল দিয়ে মন্দিরের দ্বারে চার ছত্রে একটি পদে চন্দ্রাবতী ও ধরাধামকে বিদায় জানিয়ে সেখান থেকে প্রস্থান করলেন। কিছুক্ষণ পর চন্দ্রাবতী মন্দির পরিষ্কার করার জন্য কলসি করে জল আনতে ফুলেশ্বরী নদীতে গেলেন। সেখানে গিয়ে দেখলেন জয়ানন্দের প্রাণহীন দেহ ভাসছে ফুলেশ্বরীর জলে। একেলা জলের ঘাটে সঙ্গে নাহি কেহ, জলের উপরে ভাসে জয়চন্দ্রের দেহ। দেখিতে সুন্দর কুমার চাঁদের সমান, ঢেউয়ের উপরে ভাসে পূর্ণমাসীর চান। আখিতে পলক নাহি, মুখে নাহি সে বাণী, পাড়েতে দাঁড়াইয়া দেখে উমেদা কামিনী। ছোটবেলা প্রেমিকের মৃত্যু শোক চন্দ্রাবতী নিতে পারলেন না। ফুলেশ্বরী জলে প্রাণত্যাগ করলেন তিনিও।
বাংলা সাহিত্যের প্রথম কবি চন্দ্রাবতীর এই করুণ কাহিনী আজও থেকে গিয়েছে কিশোরগঞ্জ অঞ্চলের মানুষের স্মৃতি আর শ্রুতিতে কিংবদন্তি রূপে। চন্দ্রাবতীর মৃত্যুর পর কবি নয়ন চাঁদ ঘোষ রচনা করেন চন্দ্রাবতী পালা, যা পরবর্তীতে অন্তর্ভুক্ত হয়েছে ময়মনসিংহ গীতিকায়। মধ্যযুগে যখন সাহিত্য মানেই ছিল দেবদেবী নির্ভর রচনা, চন্দ্রাবতী সে সময় তার মলুয়া ও দস্যু কেনারাম পালায় তুলে এনেছেন সাধারণ মানুষের সুখ দুঃখ, প্রতিবাদ আর বীরত্বের জয়গান। এছাড়াও কবি চন্দ্রাবতী তার রামায়ণে প্রচলিত কৃত্তিবাসী রামায়ণ কাহিনীকে অনুসরণ করেননি, বরং সেখানে কাহিনী গড়ে উঠেছে সীতাকে কেন্দ্র করে। তাই রামায়ণ লিখতে গিয়ে রামকে সমালোচনা করতে পিছুপা হননি তিনি। ডক্টর দীনেশ চন্দ্র সেনের মতে মাইকেল মধুসূদন দত্ত তার মেঘনাদ বধ কাব্যে সীতা সরমার কথোপকথনের অংশটি চন্দ্রাবতী লেখার রামায়ণ থেকে সংগ্রহ করেছিলেন। চন্দ্রাবতীকৃত রামায়ণের পরিসমাপ্তি ঘটেছে বিদ্যমান পুরুষতান্ত্রিক নির্মমতা থেকে নিপীড়িত অপমানিত সীতাকে প্রকৃতির বুকে টেনে নেওয়া দৃশ্যায়নের মধ্যে দিয়ে। কবি তার ভাষায় লিখেছিলেন, বসুমতী কয় মাইগো মাগো, আইসো আমার কোলে, দক্ষিণী কন্যারে লইয়া যাব আমি পাতালে, সুখে থাকুক রাজা রামগো রাজ্য প্রজা লইয়া, আমার কন্যার সীতারে আমি গো লইয়া যাই চলিয়া। দুষ্ট লোকের কথা শুইনা কি কাম করিলা, জন্মের মতো রামগো সীতারে হারাইলা। চন্দ্রাবতী কাইন্দা কয় গো, কাহারও দোষ নাই, কর্মফল সুখ দুঃখ গো দাতা, বিধাতা গোসাই। এই চন্দ্রাবতীর কাহিনী, মানে তার আখ্যান শোনালাম। আর যেহেতু আর 3 দিন পরে আমাদের দোল রয়েছে, তো দোলের একটা কবিতা আমি শোনাই তোমাদের। তাহলে তোমার কবিতা দিয়ে, দোলের কবিতা দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। তার আগে আর 2 মিনিট না, আর মিনিট 5 একটু চেয়ে নিচ্ছি। আচ্ছা। এই যে চন্দ্রাবতীর যে গল্পটা আমরা শুনলাম, গল্প তো না, কাহিনী, এটা সত্যি ঘটনা, আখ্যান। আখ্যান। তুমি দেখো স্ক্রিনে কিন্তু এখানে আমরা প্রত্যেকেই মহিলা। হুম। সো এই যে সকলে কিন্তু লিখছেন চন্দ্রাবতীর আখ্যান দিয়ে, তার যে লেখা শুরু হয়েছিল, রামায়ণ উনি কিছুটা লিখেছেন, ইত্যাদি ইত্যাদি যা যা ঘটেছে, আজকে এখানে কিন্তু সকলেই সেই চন্দ্রাবতী এক একজন এখানে বসে আছে, যারা নিজেদের আহ, বড় হওয়া, পরবর্তীকালের সামাজিকতা, তাদের পারিপার্শ্বিকতা, চাকরি জীবন, সবকিছুর মাঝখানে মাঝখানে থেকেও এই যে কবিতাকে নিয়ে থাকা, কবিতাকে নিয়ে থাকার থেকেও বড় কথা, আসলে মনিদীপ, কবিতাকে নিয়ে অনেকেই থাকেন, অনেক রকম ভাবে থাকেন, কিন্তু কবিতাকে নিয়ে ভাবনা, ভাবনাটার মধ্যে কবিতা কবিতা থাকা, তবেই ভেতর থেকে জিনিসটা আমার মনে হয় বেরিয়ে আসে। এবং এরা যে সকলে, কালকে কালকে আরো কয়েকজন থাকবেন, দেখো তুমি, এদের মধ্যে এই যে, আমি বলবো না যে বীজ বপন বা রোপণ করে দেওয়া হয়েছে, রোপণ হয়তো কিছুটা নিশ্চয়ই করা হচ্ছে, কিন্তু এই বীজটা এদের প্রত্যেকের মধ্যেই ছিল, পারিপার্শ্বিকতার কারণে হয়তো সুপ্ত ছিল, সেইটা যে ধীরে ধীরে বেড়ে উঠেছে এবং তারা যে রেগুলার লিখছে, এটা সত্যি আমার কাছে খুব আনন্দের। তোমরা লেখো, লেখা থামিও না, ভাবো, ভাবা থামিও না। বন্ধুরা যারা রয়েছেন ক্যামেরার ওপাশে, আমাদের দর্শক শ্রোতা বন্ধুরা, শ্রুতিমঞ্জরি পরিবারের সবাই, সব সদস্যকে বলছি, ছোট বড় সকলকে, ভাবো এবং ভাবাটা প্র্যাকটিস করো। ভাবনাটা খুব দরকার। ইমাজিনেশন ছাড়া ক্রিয়েটিভিটি চট করে আসে না। মলিদি, প্লিজ কারেক্ট মি আমি যদি কোথাও ভুল বলি। না, ভাবনাটা খুব দরকার, যে যা বলছি সবকিছু ওভাবে মোড়কে গ্রহণ করা, সবকিছু ওভাবে প্যাকেট প্যাকেজড ফুড হিসাবে যা এলো, গরম জল দিলাম খেয়ে নিলাম, সবকিছু চলে না, অন্তত জীবনটা চলে না। তাই ভাবো, ভাবা প্র্যাকটিস করো, লেখো, কবিতায় থাকো, আবৃত্তি করো, সবকিছুর মধ্যে থাকো। একটুখানি যারা রয়েছেন বন্ধুরা, আপাতত বেশ কিছু মেসেজ এসেছে, একটু কৃতজ্ঞতা স্বীকার করে মলিদির আবৃত্তি শুনতে শুনতে আজকের মতো আমরা বিদায় নেব। আসবো আবার আগামীকাল রাত 8টায়। আগামীকাল শ্রুতিমঞ্জরির সদস্যরাই থাকবেন। বড়দের কালকে আমরা বেশ কিছু আবৃত্তি শুনবো, কবিতা কোলাজ থাকবে, কথা, আড্ডা, শ্রুতিমঞ্জরি কি কেন সবকিছু মিলিয়ে মিশিয়ে, খিচুড়ি হবে না, একটা অনুষ্ঠান হবে সম্পূর্ণভাবে বসন্তকে নিয়ে।
সেলিব্রেশনটা অবভিয়াসলি ওয়ার্ল্ড পোয়েট্রি ডে, বিশ্ব কবিতা দিবস, যেখানে আমাদের অনুষ্ঠানটার নাম আই ড্রিম আ ওয়ার্ল্ড। এখানে আই, ইটস নট মি ওনলি, এখানে আই শ্রুতি মঞ্জুরি, হোয়াট শ্রুতি মঞ্জুরি ড্রিমস আ ওয়ার্ল্ড। আজকে আবার আসছি রাত 8টায়। তার আগে একটু কৃতজ্ঞতা স্বীকার। আমি বন্ধু শিখা সোমালিদি পর্যন্ত বলেছি। চটপট সঙ্গে আছেন শ্রী মৃণাল বর্মন। কবিত্রীগণের সুবাস ছড়াক ধরণীর পরে শুভেচ্ছা রইল। ধন্যবাদ আপনাকে, সঙ্গে থাকুন। মা লিখছো গানে কবিতা, আর কবিতা কিছু একটা লিখেছো কোনো একটা ভাবে, টাইপ কিছু হয়েছে আমি বুঝতে পারছি না। বসন্তে ফুল গাঁথলো তোমার জয়ের মালা, আচ্ছা। শ্রাবণীদি লিখছেন মলি অসাধারণ লাগলো। শ্রাবণীদি সঙ্গে আছো, থ্যাংক ইউ। পাপিয়া দি, পাপিয়া দাস কলকাতা থেকে, সকলে কেমন বেঁধে বেঁধে আছি কাল থেকে, সবাইকে বাসন্তী শুভেচ্ছা। সত্যিই তাই, আয় আরো বেঁধে বেঁধে থাকি। আলপনা চৌধুরী জানাচ্ছেন রং যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে। শুভেচ্ছা রইল, আপনাকেও শুভেচ্ছা সঙ্গে থাকার জন্য। সৌমিত্র চক্রবর্তী লিখছেন মাই গুড উইশেস উইল রিমেইন উইথ অল অফ ইউ। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আজকের মতো আমরা শেষের দিকে এগোই, আসছি আমাদের মলিদির কাছে। মলিদি। চন্দ্রাবতী পালার পর, মানে তার আখ্যানের পর, আমি দোলে যাচ্ছি, কারণ কদিন পরেই দোল। তোমাদের সকলকে বাসন্তিক শুভেচ্ছা জানাই। তোমাকেও। শুরু করি দেবেশ ঠাকুরের লেখা রং যেন মোর মর্মে লাগে। আহা। রং যেন মোর মর্মে লাগে, মর্মে এখন চর্মের দাপাদাপি। এই চর্মাবৃত কাঠামোয় মতুয়ার দাম দস্তুর। চর্মের নিচে মাংস, হাড়, স্নায়ু, হাড়ের মধ্যে মজ্জা, তারও গভীরে। চোখ বন্ধ করো, হাত রাখো বুকের মধ্যখানে, রঙিন জলধারার স্রোতধ্বনি শুনতে পাচ্ছ? বৃন্দাবনের আহিরিনেরা হাটে যেত মহাদুগ্ধ ছানা বেচতে। ব্রজে ফিরতো বিহান বেলা, মথুরা থেকে নিয়ে আসতো আসন বসন, নিয়ে আসতো মিষ্টান্ন, প্রিয় কানাই খাবে বলে। মিষ্টি লাড্ডু দিতে হতো সুদামার হাতে। এ নিয়ে গোপীদের বড় অভিমান, এ তো কৃষ্ণের জন্য আনা। ঠোঁট ফুলতো, গাল ফুলতো, ফুল দুলতো মাথার খোঁপায়। সুদামা লাড্ডু হাতে নিয়ে অন্তরালে চেখে দেখত। বলরামের চোখে পড়ে, কি অনাচার! কৃষ্ণকে রোজ খেতে হচ্ছে সুদামার এই উচ্ছিষ্ট। নালিশ গেল পুলিশ সেজে হলধরের তীক্ষ্ণ স্বরে, জানিস কানু, গোপীরা যে মিষ্টি আনে, তোর বদলে দেবার আগে সুদামা দেয় এঁটো করে। সে কি কথা! সুদামা দেয় উচ্ছিষ্ট আমার মুখে। কপট রাগে বলছে কানু, ঠোঁটে কিন্তু কপট হাসি। সুদামাকে ডাকো দাদা, প্রশ্ন করি, যাচাই করি। সুদামে এলো অধোবদন, দাদার মুখে শুনতে পেলাম গোপীর দেওয়া মিষ্টি আমার মুখে দিচ্ছ এঁটো করে। ঠিক বলেছেন বলু দাদা, চেখে দেখে তোমাকে দিই। কিন্তু কেন? মিষ্টি আনি মথুরা থেকে। কংস তোমায় হত্যা করার প্রতিদিনই ফোন দিয়ে আটে। কংসের চর বিষ মেশানো মিষ্টি যদি তোমাকে দেয়, বিষ মেশানো মিষ্টি হলে তোমারও তো মরণ হবে। আমি মরলে তুমি বাঁচাবে, তুমি মরলে বাঁচাবে কে? সুদামা কাঁদে, কৃষ্ণ কাঁদে, কাঁদছে ব্রজ ভালোবাসায়। কাঁদলে জীবন হালকা হলো, ভালোবাসায় কাঁদতে পারাও আর এক রঙিন দোলের খবর। একেবারে অন্যরকম। থ্যাংক ইউ সো মাচ মলিদি। আমাকে হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপে কয়েকজন লিখছেন, আহ, মৈত্রীদি লিখেছেন, বন্ধু লিখেছেন আলাদা করে, ফেসবুক চ্যাটে নেই, যে কত কিছু জানলাম, কত কিছু শিখলাম। আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই করলাম।
মলিদি আমাদের কাছে একটা অ্যাসেট। মলিদিকে আজকে সুস্থভাবে এত সুন্দরভাবে যে ফিরে পেয়েছি, এবং যা যা শুনলাম, আমার আই এম শিওর যারা বন্ধুরা আছেন এবং শ্রুতিমঞ্জরি যারা আজকে পর্দায় আছো, ক্যামেরায় রয়েছো, আমরা সকলেই শিখলাম, তাই না? সব চন্দ্রাবতীরা বসে আছে। আবার বলছি সকলকে, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, কবিতায় থাকুন। বাকি সকলকে বলছি, আহ এবারে শেষ করব, 9:26, 9:30 শেষ করব। তোমাদের যদি কিছু বলার থাকে, শুভেচ্ছা বার্তা কিছু দেওয়ার থাকে, প্লিজ আনমিউট এবং বলো। মধুমিতা, পৌশালী দি, কেয়া দি, মৈত্রেয়ী, পিঙ্কি, হরি দিদি, মলি দিদিকে আর বলবো না, এত বেশি মানে সব ভালো ভালো বলে না, আমি নিতে পারি না এতটা। হোলির শুভেচ্ছা জানানোটা ভুল হয়ে জানানো হয়নি, তো সেটাই জানাই সবাইকে। তোমাকেও রঙিন হ্যাপি দোলের হোলি। শুভেচ্ছা, হোলির শুভেচ্ছা আর এত সকলকে। ভালো লাগলো, মন সব ভরে গেল সব ভালো থেকো, কবিতাগুলো শুনে। সকলে খুব ভালো থেকো, বিশেষ করে ভালোভাবে মানে দোল দোল মানে করো, মানে এনজয় করো সবাইকে। পরিদিকে জানালাম অনেক অনেক দোলের শুভেচ্ছা। ভালো থাকবেন দিদি। হ্যাঁ, আর কেয়া আমাকে অনেক অনেক ধন্যবাদ নিও। আহ, আর তোমাকে অভিনন্দন জানালাম আবার নতুন করে। হ্যাঁ, দোলের জন্য। মধুমিতা আছে, নিশ্চয়ই। হ্যাঁ, আর পৌশালী, সবাইকে। আর এখানে তুমিও ভালো থেকো। রয়েছে, পিঙ্কি রয়েছে, তোমাদের সকলকে। আর মঞ্জুরি তো আছেই। সবাইকে খুব খুব ভালো থাকো তোমরা সবাই, আনন্দে থাকো, খুব আনন্দে থাকো। একদমই তাই। সুস্থ থেকে, আনন্দে থেকে, কবিতায় থেকে, সকলে ভালো থেকো। আজকের মতো আসছি, বিদায় নিচ্ছি। দেখা হবে কালকে। রোজ রোজ ফেসবুক খুলে এই লাইভে বসা বিরক্তি লাগছে না, আই এম শিওর। তাই সবাই কালকে আবার আসবেন, আবার কিছুক্ষণ আড্ডা মারবো আমরা। আড্ডা দেবো, কবিতা নিয়ে থাকবো, আবৃত্তি নিয়ে থাকবো, কালকে কিছু পরিবেশনাও থাকবে। দেখা হবে আগামীকাল। আজ আসি, শুভরাত্রি।